আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলকে বিসেফ ফাউন্ডেশনের লাইভ টক শো থেকে আমি আতাউর রহমান মিটন শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের সঙ্গে আপনারা যুক্ত হবেন যে যেভাবে পারেন। আজকে আমরা আমাদের যে বিসেফ ফাউন্ডেশনের ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে কিন্তু লিংক শেয়ার করে রেখেছি। আপনারা যদি কেউ যুক্ত হতে চান সেই লিংক ধরে আপনারা যুক্ত হতে পারবেন, কেননা আজকের এই অনুষ্ঠানটি আজকের আলোচনাটি মূলত আপনাদেরকে নিয়ে। আমি যদি একটু প্রেক্ষাপটটা বলি আপনাদের, সেটা হচ্ছে তার আগে শিরোনামটা বলে রাখি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের আজকের যে আলোচনার বিষয় বা শিরোনাম আমরা যেভাবে করেছি সেটা হচ্ছে বিসেফ লাইভ নাগরিক সংলাপ কতটুকু লাভ হলো। অর্থাৎ এই যে প্রতিদিন সন্ধ্যা 6:30 বা 6টায় আমরা বসছি, কথা বলছি, এর ফলে আমাদের আমাদের কি হচ্ছে, আমরা কি অর্জন করছি, আমাদের জাতির জন্য আমরা কতটুকু কন্ট্রিবিউট করতে পারছি। যদিও আমি নিজে আমাদের ওই লেখাতেও আমরা বলেছি যে আসলে আমাদের এই চলার পথ পরিবর্তন তো একটা দীর্ঘমেয়াদী বিষয়, এবং এই পরিবর্তনের যে চূড়ান্ত যে আমাদের পিক, সেখানে কিন্তু আমরা এখনো পৌঁছিনি, সেটা আমরা জানি। আমরা এখনো হাঁটছি, আমরা যাত্রা পথে আছি। তবে একটা স্ট্র্যাটেজিক অর্গানাইজেশন হিসেবে যাত্রা পথেও আমাদের স্টেপস গুলো, একটা অধ্যায় থেকে যখন আমি আরেকটা অধ্যায়ে যাচ্ছি, একটা বাঁক থেকে যখন আমি আরেকটা বাঁকে যাচ্ছি, তখন একটু পর্যালোচনা হওয়াই দরকার, যাতে করে আমাদের আগামীর পথগুলো সুন্দর হয় অতীতের অভিজ্ঞতা থেকে। কারণ কাজ করতে গেলে কিছু ভুল ত্রুটি হবেই, কাজ করতে গেলে কিছু চ্যালেঞ্জ থাকবেই। আর কাজ না করলে তার কোনো ভুল ত্রুটি প্রসঙ্গ নাই। যাই হোক, তো সেগুলো একটু বিবেচনার মধ্যে নিয়ে আমরা আগামীতে যাতে আরো আরো বলিষ্ঠভাবে, আরো সফলভাবে যাতে আমাদের এই নাগরিকদের কথা আমরা যাতে আমাদের নীতি নির্ধারকদের কাছে তুলে ধরতে পারি, সেই জন্যই আজকে আমরা পর্যালোচনা করছি। আপনারা জানেন যে বিসেফ ফাউন্ডেশন এই লাইভ নাগরিক সংলাপটি শুরু হয় করোনা কালে। গত বছর এপ্রিল মাসে আমরা মূলত শুরু করেছিলাম। আমার তারিখটা পরিষ্কার মনে নাই, এপ্রিলের 22 তারিখ অথবা এরকম একটা সময় আমরা শুরু করেছিলাম, এবং তারপর থেকে আমরা ধারাবাহিক ভাবে পরিচালনা করেছি অলমোস্ট প্রতিদিন। ছুটির দিনগুলোতেও কোনো কোনো সময় আমরা ছুটির মধ্যেও, ঈদের ছুটি যখন হয়েছে সেই ঈদের ছুটিতেও আমরা যুক্ত হয়েছি, আমরা কথা বলেছি, খাদ্য যোদ্ধাদের জীবনী শুনেছি, সেই সমস্ত নানান ভাবে আমরা আসলে আলোচনা করেছি। তো এই এই সাম্প্রতিক সময়ে এসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পক্ষে, এখন তো ব্যস্ততা বেড়েছে, আমাদের পক্ষে আমরা 7 দিন না করে আমরা হয়তো 4 দিন করব। সপ্তাহে 4 দিন আমরা আলোচনাটা করব, শনি রবি সোম মঙ্গল। বুধবারে আমাদের সাপ্তাহিক সভা থাকে, বৃহস্পতি শুক্র এই 2 দিন আমরা অফ করে দিয়েছি। তো দর্শকদের জন্য 3 দিন অফ, কিন্তু আমাদের জন্য আসলে 2 দিন অফ। তো এই যে আমরা কিছুটা কমিয়ে আনলাম, অনেকেরই অনেক রকম মত আছে। কেউ বলেন যে এটা প্রতিদিনই হলেই ভালো হতো, আবার কেউ কেউ মনে করেন যে না, এটা সপ্তাহে 1 দিন হলে ভালো হয়, কেউ কেউ এটাও মনে করেন না সপ্তাহে 1 দিনও নয়, এটা হচ্ছে বিশেষ বিশেষ দিবস, বিশেষ বিশেষ মোমেন্টামে আমরা এটা করতে পারি। তো নানামুনির নানা মত থাকবেই, আমাদের মধ্যেও ভিন্ন ভিন্ন মত আছে, কিন্তু আমরা এটা অন্তত বুঝেছি, কারণ প্রতিদিনের আলোচনা করতে গেলেই আমাদের কাছে মনে হয় আহা, আলোচনাটা তো শেষ হলো না, আরেকটু আলোচনা হওয়ার দরকার ছিল। প্রতিদিন আমাদের এই অভিজ্ঞতা, গতকালকেও এই অভিজ্ঞতা হয়েছে। গতকালকে যখন আমরা মাঠের কথা শুনছিলাম, তখন মনে হচ্ছিল আহা, মাঠের কথাটা তো পরিষ্কার শোনা হলো না, আরেকটু কথা শোনা দরকার, মাঠের পর্যায়ে আসলে আরো অনেক কথা আমাদের জানার আছে। তো এই যে আমাদের আনফোল্ডিং ইস্যুস প্রতিদিন, তো সেটা কিন্তু আমাদের কাছে মনে হয়, এবং তখনই মনে হয় যে আমাদের আলোচনাটা অব্যাহত রাখা উচিত। এবং গতকালকে আমাদের একজন দর্শক শাকির হোসেন, তিনি একটা প্রশ্ন তুলেছেন। আমি তাকে অবশ্য আজকে আমন্ত্রণ জানিয়েছি আজকে আসার জন্য, হয়তো তিনি আসবেন। শাকির হোসেন সাহেব তিনি গতকাল প্রশ্ন তুলেছিলেন যে আমরা যে বিসেফের এই সংলাপ কতটুকু লাভ হলো। হ্যাঁ, তো আমি সেই জন্য তার কথা থেকেই আমি কোট করে এই টাইটেলটা দিলাম যে আমাদের বিসেফের এই সংলাপ কতটুকু লাভ হলো। আমরা আমরা আমাদের যারা অংশগ্রহণ করেন, নিয়মিত যারা দর্শক বা নিয়মিত ভাবে অংশগ্রহণ করেন, আমরা তাদের কাছ থেকেই শুনতে চাই যে কতটুকু লাভ হলো। তারাই বলুন, আমরা বলতে চাই না। আমরা তো ভালোই মনে করি, ভালো মনে করি বলেই তো আমরা এটা করছি, ভালো মনে না করলে তো আর করতাম না। কিন্তু আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, শাকিল আহমেদ সাহেব, রাজশাহী শাকির হোসেন সাহেব যিনি বলেছিলেন, বা এরকম আরো যারা অংশীজন আপনারা যারা আছেন, যারা আমাদের এই আয়োজনের গুরুত্বপূর্ণ অংশ, হ্যাঁ, আমাদের হার্টবেট। তো সুতরাং আপনারা আপনাদের কথাগুলো একটু বলুন, আমরা সেটা শুনতে চাই। আমি জানি না কারা কারা যুক্ত হবেন। আমাদের এই স্ট্রিম ইয়ার্ড প্ল্যাটফর্মের একটা লিমিটেশন হচ্ছে 10 জনের বেশি যুক্ত হতে পারবেন না। ফলে কেউ যদি অপেক্ষমান থাকেন, তাহলে
মানে 10 জনের পরে হসলে তাকে হয়তো অপেক্ষমান থাকতে হবে। সেই জন্য আমরা চেষ্টা করব যে কথা বলে হয়তো বের হয়ে যেতে, যাতে করে অন্যদের জন্য আমরা স্পেস ক্রিয়েট করতে পারি, যদি আমাদের অনেক বেশি রাশ হয়। না হলে পরে তো আমরা থাকতেই পারি। তো আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্বাগত জানাচ্ছি এবং আমি অভিবাদন জানাচ্ছি আমাদের ডক্টর এম এ মুহিত। আমরা সবাই জানি ডক্টর এম এ মুহিত, তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে মাত্র কিছুদিন আগে তিনি রিটায়ার্ড করেছেন এবং তিনি এদেশের কৃষির পরিবর্তনে যে আমরা যে আজকে যে আধুনিক কৃষির যে যাত্রা দেখছি সেই যাত্রা নেতৃত্ব দিয়েছেন তিনি, এবং তিনি নানাভাবে অবদান রেখেছেন এবং এবং জনাব মুহিদের কাছে আমরাও কৃতজ্ঞ। তিনি আমাদের অনুষ্ঠানে একাধিকবার এসেছেন এবং তিনি তার মতামত তুলে ধরেছেন জনগণের পক্ষে, নাগরিকের পক্ষে। আমরা আশা করি যে তিনি এখন আরো শক্তভাবে বলতে পারবেন, কারণ অনেক সময় চেয়ারে থেকে অনেক কথা বলা যায় না, সেটা আমাদের দেশে একটা সমস্যা বটে। কিন্তু যদিও আমরা এমন কোনো কথা বলছি না যেটা কারো জন্য বিব্রতকর হতে পারে, কারণ আমরা কারো বিপক্ষে নই, আমরা কৃষির পক্ষে, আমরা সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তার পক্ষে, আমরা নিরাপদ খাদ্যের পক্ষে, যেটি মাননীয় প্রধানমন্ত্রীও চান। তো সুতরাং আমরা চাই যে আজকে আরো আমরা কথা শুনবো মুহিত সাহেবের কাছ থেকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একজন সংগঠক, যিনি পুষ্টি নিয়ে কাজ করেন এবং বাংলাদেশের যারা পুষ্টি নিয়ে পড়াশোনা করছে সেই সকল শিক্ষার্থীদের নিয়ে বাকনা, বাংলাদেশ ফুড বাকনা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফুড সামথিং সামথিং ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যাসোসিয়েশন। তো সে তার সাধারণ সম্পাদক বিপুল বিশ্বাস আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাঠের মানুষ বদরুল হায়দার ভাই একজন কেঁচো চাষী, তিনি মাঠ পর্যায়ে কাজ করছেন। আমাদের শাকিল আহমেদ সাহেব রাজশাহী থেকে ইয়ে থেকে আমাদের এটা ত্রিশাল থেকে শাকিল ভাই বোধহয় যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিসেফ ফাউন্ডেশনের সহসভাপতি উন্নয়ন গবেষক টিম জাহিদ হোসেন, এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে মহিদুল হক খান, বাংলাদেশের পরিবেশ আন্দোলনের একজন অন্যতম সংগঠক এবং বিসেফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য। আমাদের সঙ্গে আমাদের অভিভাবক ডক্টর জয়নুল আবেদিন প্রতিদিনের মতো আজও আছেন। স্যার আজকে দেখি চাদর নিয়ে একেবারে, আজকে কিন্তু কানাডা মনে হচ্ছে না, মনে হচ্ছে বাংলাদেশে আছেন, সুজানগরের বাসী মনে হচ্ছে। সুজানগরের জয়নুল আবেদিন আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো স্যার আপনাকে স্বাগত জানাই এবং মুহিত স্যারকে দিয়ে আলোচনাটা শুরু করতে পারেন। আপনি সঞ্চালনা করবেন। স্যার আপনি শুরু করেন স্যার, মুহিত স্যারকে দিয়ে আপনি আলোচনা শুরু করেন, আমি আছি স্যার। আচ্ছা, তো সবাইকে শুভেচ্ছা আর কি। তো আমাদের মিটন আজকের আলোচনার যে ভূমিকাটা বলেছে, আমাদের আজকের আলোচনার উদ্দেশ্যটা বলেছে যে আমরা এই যে সময়টা আমরা প্রত্যেকেই ব্যয় করি, এবং খালি আমি নই, মিটন নই, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জনকে আমরা বিভিন্ন সময় আমরা দাওয়াত করে নিয়ে আসছি, এবং আমরা যারা আলাপ করছি শুধু তারাই নয়, আমাদের দেশ বিদেশের প্রায় পৃথিবীর বিভিন্ন প্রত্যন্ত প্রান্তর থেকে জায়গা থেকে আমাদের সঙ্গে সময় ব্যয় করে যুক্ত হচ্ছেন, আমাদের কথা শুনছেন। আমি অস্ট্রেলিয়ার বাবলু তো আরো একটা খুব অসময়ে থাকে, বাবলুর এখন 11:30 রাত্রি 11:30 শুরু হয়, এবং ওখান থেকে যারাই শোনেন রাত 11:30 শুরু করেন 12:30-1টার দিকে শেষ হচ্ছে। চিন্তা করুন যে এতটা মানে কমিটমেন্ট নিয়ে আমাদের কথা শুনছেন এবং তারাও কন্ট্রিবিউট করছেন আর কি। তো এটা আমাদের জন্য একটা গর্বের জায়গা, এবং সেই যে কোভিড এর শুরু থেকে আমরা মার্চ মাস থেকে শুরু করেছি, মানে 2-1 দিন বাদ দিলে প্রায় সব সময় আছি। কিন্তু এইটা নিয়ে যে মিটন যেটা বলেছে এটা কতখানি উপকার হলো, এবং বিপুল বিশ্বাস এক সময় আমাকে বলেছে স্যার এটার কোয়ালিটি নিয়ে চিন্তা করা দরকার। তো আমার কাছে মনে হয় যে ওই যে নিজের তাল, সে কি কোনো সময় বলবে যে আমার তাল তিতা? কোনো সময় বলবে না। তো আমাদের কাছে মনে হচ্ছে সবসময় আমরা খুবই ভালো কাজ করছি। এই কারণে আজকে যারা এখানে আপনারা জয়েন করেছেন, আপনাদের কাছে জানতে চাই এটা আসলে কতখানি উপকার হয়েছে, এবং সেটা যদি পরিবর্তন করতে হয় কোথায় পরিবর্তন করব, তো সেই যে সুস্পষ্ট ভাবে সেটা জানা দরকার। আর যারা সাথে আছেন, যারা হয়তো ডাইরেক্ট আসেন নাই, যেমন ইমরান তুহিন আছেন বা আরো হয়তো আসবেন কেউ, তাদের প্রতি অনুরোধ যে তারাও আসলে বলতে পারবেন
এস এম রিফাত হোসেন এই মুহূর্তে একটা মন্তব্য করছেন, হয়তো এর বাইরে আরো আছেন যারা কমেন্ট করছেন, শুধু তাদের নাম পড়তে পারতেছি, কিন্তু যারা কমেন্ট করছেন না তাদের শুনতে পাচ্ছি না। আমরা গতকালকের যে আলোচনাটা, গতকালকের না পরশু দিনের আলোচনাটা দেখছি যে 46,000 পিপুলের কাছে রিচ করেছে, 46,000, এবং তার ভিতরে অ্যাবাউট 10,000 ভিডিওটা দেখেছে পুরোপুরি। এটার মানে ফলে এখান থেকে একটা যে আপনাদের এই আলোচনা, আপনাদের অংশগ্রহণ, এটার প্রতি মানুষের আগ্রহটা বুঝতে পারছি। কিন্তু আমরা সেই সাথে কোয়ালিটি 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 এই জায়গাটায় কোনো আমরা কম্প্রোমাইজ করতে চাই না, এবং সেই কোয়ালিটির জাজমেন্টটা কি হবে সেটাও একটু আপনারা আমাদেরকে বলবেন। কি দিয়ে হিসাব করবো যে আমাদের কাজটা আসলে কোয়ালিটি হলো? শুধু বললে হবে না ভালো হয়েছে না হয়েছে, কেন ভালো হলো সেটাও একটু বলতে হবে। আপনাদের বিচারটা কোথায়, এবং কেন খারাপ হলো সেটাও একটু বলবেন মেহরবানি করে, যেন আমরা সবাই মিলিতভাবে, আপনারা আমরা মিলিতভাবে এটাকে আরো ফলপ্রসূ করতে পারি, মানুষের জন্য কল্যাণে করতে পারি, সরকারের জন্য উপযোগী করতে পারি, আমার সাধারণ মানুষের জন্য উপকার আসে। আমি আগে কাকে দিয়ে শুরু, আমি আগে বিপুলকে দিয়ে শুরু করতে চাই। বিপুল বিপুল আমাদের বিপুল একটু মানে বিপুলকে পরিচয় দিয়েছে, ও সাধারণ একটা বিশাল সংগঠক আর কি। তার মানে কারো থেকে আওয়াজ হচ্ছে মনে হয়। বদরুল ভাই, বদরুল ভাই, বদরুল ভাই একটু মিউট করবেন। আমরা বিপুলের কাছে চলেই গেছে, আবার হয়তো রাগ করে চলে গেল নাকি। বিপুল, একটু তোমার থেকেই শুরু করি, তুমি আমাদের সবচেয়ে মানে কনিষ্ঠ আমাদের ভিতরে, কিন্তু খুবই জ্ঞান রাখো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পাশাপাশি আমাকে আমন্ত্রণ করার জন্য আমি বিসেফ ফাউন্ডেশনকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা দর্শকবৃন্দ শুনছেন এবং আমাদের এরকম ভাতৃপ্রতিম যে সমস্ত সংগঠন আছে সবাইকে আজকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আজকে আসলে যে বিষয়টা আমার কাছে মনে হলো যে একটা সারমর্ম টাইপের, যে বিসেফ ফাউন্ডেশনের যে 1 বছর কালীন যে দীর্ঘমেয়াদী যে হচ্ছে একটা লাইভ প্রোগ্রাম হলো, নাগরিক সচেতনতামূলক প্রোগ্রাম, একটা সারমর্ম নিয়ে আজকে আমরা কথা বলতেছি যে আমরা আসলে কি মিস করলাম, আমরা আসলে কি পেলাম। তো সেই জায়গাটা আসলে আমি খুব ছোট, স্যার অবশ্যই বলে দিচ্ছেন যে আমি সর্বকনিষ্ঠ। তো আমার জায়গা থেকে আসলে এই বিষয়টা মূল্যায়ন করা অত্যন্ত মানে কঠিন এবং শক্ত কাজ। তো আমাদের সাথে আছেন অনেক বিজ্ঞ আলোচক, পাশাপাশি আমাদের আজকের এই প্রোগ্রাম সঞ্চালনা করছেন আমাদের সমস্ত গুলোরই একজন অভিভাবক, এবং হচ্ছে আমাদের খুব প্রিয় এবং অনেক ভালো একজন সংগঠক এবং আয়োজক আমাদের আতাউর রহমান মিটন ভাই, এবং আশা করি অন্যান্য যারা শুনছেন সবাইকে আমি মানে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং বিনয়ের সাথে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার কথার ভুল ত্রুটি আপনারা মার্জনা করবেন, এই অভিপ্রায় ব্যক্ত করে আমি কিছু বলার চেষ্টা করব। তো আসলে আমরা জানি যে কোভিড সিচুয়েশনটা আসলে খুবই আমাদের জন্য একটা ক্রিটিক্যাল মোমেন্ট ছিল, বিশেষ করে মানুষের সাইকোলজিক্যাল বিভিন্ন আর্নিং, বিভিন্ন বিশেষ করে খাদ্য এবং পুষ্টির বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। এই সময় যে আমাদের সরবরাহ ব্যবস্থা, এই সময় যে উৎপাদন ব্যবস্থা, এই সময়ে যে হচ্ছে আমাদের বাজারজাতকরণের সিস্টেম গুলো, সমস্ত বিষয় কিন্তু একটা ক্রিটিক্যাল মোমেন্টে ছিল, যেটা আসলে আমাদের জাতি তথা এক অত্যন্ত চ্যালেঞ্জার তার কাজ ছিল একটা জিনিসটাকে আমাদেরকে করা। তো সেই জায়গা থেকে আজকের এই বিসেফ ফাউন্ডেশনের যে অবদান সেটা আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সময় উপযোগী ছিল। আমি যদি একটু বলি যে আসলে যে সংলাপের যে নামটা ছিল নাগরিক সংলাপ, এজে আমরা নাগরিক হিসাবে আমাদের যে দায়বদ্ধতার জায়গা, এজে আমাদের সিটিজেন হিসাবে জাতিকে আমাদের যেটুকু দেওয়ার দরকার, যেটুকু রাষ্ট্রকে দেওয়ার দরকার, সেই সুযোগটা আমাদের আসলে হয় না।
বা সেই ধরনের সিস্টেমেটিকলি অনেক সময় হয় না। তো যেমন হচ্ছে গিয়ে টিভিতে কতজন লোক যায়, টিভির সাথে কতজন লোক ইনক্লুড, আসলে সেক্ষেত্রে সাংবাদিক যারা থাকেন তারা হয়তো সাংবাদিকতার সাথে থাকেন, বাট আমরা দেখি যে অনেক সময় তারা হচ্ছে বিভিন্ন ধরনের মানে সবকিছু নিয়ে আলোচনা করেন। তো একজন লোক তো আসলে সব বিষয়ে এক্সপার্ট হতে পারে না। সেক্ষেত্রে বিসেফ ফাউন্ডেশনের যে বিষয়টা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী মনে হয়েছে, যে পার্টিকুলারলি পার্সনকে তারা হচ্ছে গিয়ে এনকারেজ করছে এবং পার্টিকুলার পার্সনকে হচ্ছে গিয়ে সুযোগ দিচ্ছেন, এবং যে কারণে আমরা সারমর্মগুলো পেয়েছি, আমরা কিন্তু একটা গাইডলাইন পেয়েছি, আমরা একটা ভালো একটা দিক নির্দেশনা পেয়েছি। এখন যে জায়গাটায় একটু প্রবলেম, সেটা হচ্ছে যে আসলে মানুষ স্যার বলছেন যে আসলে আর একটু কোয়ালিটির কথা আমাকে ইন্ডিকেট করেই বলছেন। তো আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে আমাদের কাছে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আপনার মানুষ আসলে ভালো কথার প্রতি গুরুত্ব কম দেয়, যেখানে একটু রস কম থাকে বা যেখানে একটু মজা না থাকে সেখানের প্রতি মানুষ, আমরা বিশেষ করে আমরা নেগেটিভ দিকেই বেশি নিউজ দিকে ফলো করি, নেগেটিভ কিছুকেই আমরা রিস্ক করার চেষ্টা করি। এটা আমাদের একটা ধরনের প্রবৃত্তি বলা যাবে, মানসিক প্রবৃত্তি হয়তো আমাদের আস্তে আস্তে ইনক্রিজ করছে। তো সেই জায়গাটায় বিসেফ ফাউন্ডেশন যে অবদানটা রেখেছেন, যে বিভিন্ন ব্যক্তিকে এনগেজ করা, এবং শুধু বিসেফ ফাউন্ডেশন আমি বলবো না, যে করোনাকালীন সময়ে অনেক সংগঠন কিন্তু এর সাথে তারা প্রচন্ড সময় দিয়েছেন। যেমন আমাদের বাংলাদেশ ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যাসোসিয়েশন বাপনা, আমরাও একটা প্রোগ্রাম করছিলাম, আমাদের স্যারের সাথে উপস্থিত ছিলেন। তো এই যে আরো অনেক সংগঠন আছেন যারা হচ্ছে এই করোনাকালীন সময় মানুষকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, এজ এ নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে মানুষকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার চেষ্টা করছে। এবং বিশেষ করে যে জায়গাটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, যে এই করোনাকালীন সময় ইয়াং জেনারেশন কিন্তু বেশি অনলাইন ভিত্তিক ছিল এবং ইয়াংদেরকে বেশি এনগেজ করা গেছে। আপনারা যদি এখন আমরা হচ্ছে গিয়ে ইয়াংদেরকে এখনই ফুড সেফটি, দায়িত্ববোধ, বাজার ব্যবস্থা, কৃষি উৎপাদন, এই বিষয়গুলোকে আমরা ঢুকিয়ে দিতে পারি, তাদেরকে আমরা মাথায় দিতে পারি, তখন কিন্তু সেই জাতিটা কিন্তু গোড়া থেকেই ডেভেলপমেন্টের দিকে যাবে। তো সেই জায়গাটায় কিন্তু আমার মনে হয় বিসেফ ফাউন্ডেশন অত্যন্ত ভূমিকা রেখেছে। আমি অন্যান্য সংগঠনগুলোর নাম বলছি এই কারণে যে আমরা কিন্তু বিসেফ ফাউন্ডেশন থেকে অনুপ্রেরণা নিয়েছি। আমরা কিন্তু বিসেফ ফাউন্ডেশনের যে এই অক্লান্ত পরিশ্রম এবং তাদেরকে এগিয়ে যাওয়া, এই জায়গাটা আসলে খুবই ক্রিটিক্যাল ছিল। বিশেষ করে আমরা যে কাজটা করেছিলাম, যে সপ্তাহে 3 দিন হচ্ছে গিয়ে লাইভ সেশনটা করার জন্য, কিন্তু সেই জায়গাটাও কিন্তু আমরা গেস্ট অ্যারেঞ্জ করা খুব ডিফিকাল্ট ছিল। তো সেখানে বিসেফ ফাউন্ডেশন এত দিন ব্যাপী হচ্ছে গিয়ে প্রতিদিন কন্টিনিউ করে গেছে, এটা সো টাফ। এটা স্যার আমাকে বলছেন যে আমি আসলে সাংগঠক না, হয়তো স্যাররা আমাদেরকে সুযোগ দেন, আমাদেরকে মোটিভেট করেন, দেখি হয়তো আমরা অনুপ্রেরণা পাই, এবং সেই জায়গা থেকে হচ্ছে আমরা এই কাজগুলো করতে উৎসাহ বোধ করি। এবং বিশেষ করে আমি জয়নুল বলবো যে স্যার সুদূর কানাডা থেকেও আমাদের সঙ্গে রাত জেগে আমাদের বিভিন্ন ভাবে গাইড করে, এবং এই দেশের যে আমরা জানি না আমরা কতটুকু ভূমিকা রাখতে পারছি বা ইনফ্লুয়েন্স পারবো, বাট আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে, আমাদের এই দেশের যারা বরেণ্য ব্যক্তিবর্গ আছে। বিপুল আমরা অনেকের কথাটাই শুনবো আরো। তুমি একটু কাইন্ডলি যদি বলো যে আমরা কি করে, তুমি চুম্বকে যদি বলো যে আমরা কি করে ইমপ্রুভ করতে পারি, কোন জায়গাটা আমাদের আসলে করা দরকার তোমার বিচারে? কোন 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 ভাবনাটাই কিন্তু খারাপ নয়, প্রত্যেকটাই কারেক্ট। আমরা পরে হয়তো আলোচনা করতে পারি। তোমার বিচারে কি মনে হয় কোথায় কোথায় আমরা ইমপ্রুভ করতে পারি? স্যার যেমন হচ্ছে যে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, আসলে কি এটা আমার কাছে মনে হলেও কিছু আসলে করার নেই, সে জায়গাটা হচ্ছে যে যেহেতু আসলে প্রতিদিনই প্রোগ্রামটা হচ্ছে, সেক্ষেত্রে যে বিষয়টা একটু মনে হচ্ছে যে মানে কাছাকাছি হয়ে যাচ্ছে, মানুষ ডিফারেন্সটা বুঝতে পারতেছে না আসলে বিষয়টা কি হচ্ছে। আরেকটা বিষয়টা আমি যে জিনিসটা বলবো, আমার কাছে যেটা মনে হয়েছে যে পার্টিসিপেন্ট সংখ্যাও একটা বড় ডিপেন্ড করে, যে ব্যক্তি অতিথি থাকেন তারও কিন্তু নিজের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে একটা প্রোগ্রাম কতটা ভালো হবে, কতটা হচ্ছে গিয়ে সুইটেবল হবে। যেমন আমি যদি বলি যে একটা প্রোগ্রাম শুরু করার আগে আমরা কিন্তু একটু গ্রুমিং করতে পারি, যে আমরা এটা করব, এই দিক নির্দেশনা থাকবে, এই জিনিসটা করা যাবে না, এই জিনিসটা করতে হবে। জাস্ট একটা গ্রুমিং থাকলে যেটা হয় যে আমাদের এই যে আমি
আমার কিছু মনে করবেন না, আমাদের সাথে একজন আছেন, যেমন ওনার হচ্ছে ফোনটা বেজে উঠছে বা ওনার সাউন্ডটা হচ্ছে মানে আর এক অন্য জনের শুনে যাচ্ছে। এই যে যে ব্যাড নয়েজটা, এই যে যে মানে একটা শব্দ, এটা কিন্তু হচ্ছে গিয়ে দর্শকের কাছে ইম্প্যাক্ট পড়ে। সেভাবে মনে হয় প্রোগ্রামটা মনে হয় ভালো কোয়ালিটি না, বা হচ্ছে প্রোগ্রামটা মনে হয় এরকম ধরনের নয়েজ হয়। তো এই ধরনের যে বিষয়গুলো, ব্যানার করা, একটা ব্যানার করে সিস্টেমেটিকলি প্রচারটা করা, বিশেষ করে আমরা যদি প্রচারটা করি, যেমন আমরা যেটা করছিলাম যে প্রতিবার একটা ব্যানার করছিলাম, আসলে সেটা কিন্তু আপনাদের প্রতিদিন ব্যানার করা সম্ভব না। তো আমরা ফেসবুকে হয়তো মোবাইলের মাধ্যমে আমরা হয়তো ব্যানারটা করতাম, কিন্তু ব্যানার করা, সিস্টেমেটিক করা, তো সে জায়গায় হলে গিয়ে আমার মনে হয় প্রোগ্রামটা আরো একটু কোয়ালিটিফুল হবে। পাশাপাশি মানুষের যত আগ্রহ থাকে, আমি যদি আগের থেকে প্রচার করতে পারি যে আমার এই প্রোগ্রামটা হবে, সেক্ষেত্রে একটা মানুষের ইন্টারেস্ট আসে, এবং সেটাকে আমরা যদি কন্টিনিউ না করে যদি 3 দিন বা 2 দিন বা হচ্ছে বিশেষ প্রোগ্রাম, সেটাও হচ্ছে একটু লেন্দি হয়ে যায়, যেহেতু একটা মেসেজ যাচ্ছে সমাজে, সমাজের মেসেজটা কন্টিনিউ যাওয়া উচিত। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে একটু মানে গ্যাপ রেখে পার্টিকুলার একটা বিষয় করে পোস্টারিং করে সেটাকে আরো বেশি করে পাবলিশ করে হচ্ছে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা উচিত। ধন্যবাদ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। খুবই গুরুত্বপূর্ণ কথা আসছে আর কি। আমরা এগুলো সম্বন্ধে শুনবো, আর অন্যদের নতুন কথা প্লাস তোমার কথারও যদি কেউ যদি বিপক্ষে বলতে চায় সেগুলো বলতে পারি। আমরা আজকে আলোচনাই করছি, কিন্তু তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নাই। বিপুল একটা বলেছে, সেটাকে খণ্ডন করা যাবে না এমন কোনো কথা নাই। যদি আমার কাছে, যদি আমাদের কারো কাছে যদি এটার বিকল্প কথা থাকে, তাহলে সেগুলো আমরা বলতে পারি। আমরা একটু মুরব্বীর কাছে নেই, আমাদের মুহিত, ডক্টর এম এম মুহিত, একটু মুরব্বীর কাছ থেকে শুনে আসি যে আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাকে মুরব্বী বানায় ফেলছেন স্যার। আজকের যারা আছে এখানে তার ভিতরে তুমি আর আমি মুরব্বী আর কি। আমি সবচেয়ে ঠিক আছে, অস্বীকার করতেছি না আর কি। ধন্যবাদ স্যার। যারা সংযুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার কমেন্ট কিছু করব বিএসএফ ফাউন্ডেশন সম্পর্কে। তো আমি প্রথমে বলবো যে সময় বিএসএফ ফাউন্ডেশন এই ফোরামের মাধ্যমে যে আলোচনার একটা অবতারণা করেছে, এবং প্রতিদিন অন্তত সে সময় দেখেছি প্রতিদিনই, এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাই প্রথমেই আমাদের জননবদিন স্যারকে এবং আতাউর রহমান মিটন, যিনি সবসময় এই ফোরামের আলোচনা আয়োজনটা করেছেন। এবং যে বিষয়গুলো আলোচনা হয়েছে ঠিক এমন সময় হয়েছে যখন আমাদের সে কোভিড-19 আমাদের দেশ সারা বিশ্ব আক্রান্ত, এবং সেই সময় ফুড সিকিউরিটি, ফুড সেফটি, এই বিষয়গুলো, মার্কেটিং লিঙ্কেজ, ভ্যালু চেইন, এই বিষয়গুলো খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল, যেগুলো আলোচনা হয়েছে পর্যায়ক্রমে। এবং এখানে অনেক এক্সপার্ট এসছে, এক্সপার্টদের মতামত আসছে, এবং পাশাপাশি যারা সংযুক্ত ছিল তারাও কিন্তু আমি দেখেছি যে মেসেজ আকারে তারা বিভিন্ন ধরনের মতামত তারা এখানে দিয়েছেন। এবং আমার মনে হয় এই যে বিএসএফ ফাউন্ডেশনের যতগুলো আমাদের এই সেশন হয়েছে, এর মধ্যে আমি উল্লেখযোগ্য বলবো যে ফুড সেফটি, কোয়ালিটি, সিকিউরিটি, এগুলি নিয়ে আলোচনা হয়েছে। এডুকেশন, বিহেভিয়ারাল চেঞ্জ অ্যান্ড ফুড সিকিউরিটি, এগুলি নিয়ে আলোচনা হয়েছে। এই যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েশন, যে সময় আমার দেশ বা সারা বিশ্ব একটা কোভিড-19 আক্রান্ত অবস্থায়, এবং সেক্ষেত্রে কৃষক তার পণ্য নিয়ে কি করবে, সে মার্কেটিং করতে পারছে না, বাজারজাত করতে পারছে না, তার সঠিক প্রাইস পাচ্ছে না। আবার সে কৃষক যে ইনপুটস যেগুলি কালেক্ট করবে, সেক্ষেত্রে তার ফার্টিলাইজার কিংবা পেস্টিসাইড, কোয়ালিটি সিড, এগুলি তার কাছে অ্যাভেলেবল হচ্ছে না। তারপরে আবার সেক্ষেত্রে হলো যারা ভোক্তা, তারাও আবার কোয়ালিটি প্রোডাক্ট তাদের কাছে পাচ্ছে না। এই যে একটা, যখন মাস ট্রান্সপোর্ট বন্ধ হয়ে গেল, আমাদের মুভমেন্ট বন্ধ হয়ে গেল বিভিন্ন ধরনের কমোডিটির, সেক্ষেত্রে আমাদের যে এই সাজেশনগুলো এসছে, এবং আমার মনে হয় এই বিএসএফ ফাউন্ডেশনের আলোচনার মাধ্যমে যে সমস্ত সাজেশন আসছে, যারা পলিসি লেভেলে সংযুক্ত ছিলেন এবং তারা অবজার্ভ করেছেন, তারাও কিন্তু এখান থেকে অনেক ইনফরমেশন নিয়ে, গাইডলাইন নিয়ে কিন্তু এই সিচুয়েশনটাকে ট্যাকেল করতে পেরেছেন, আমি এটা মনে করি। আমি আজকে আমার আতাউর রহমান মিটন ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল যে যতগুলো সেশনে আমাদের যে আউটপুটটা বিএসএফ ফাউন্ডেশনের, এই আউটপুট গুলো নিয়ে পলিসি লেভেলে দেওয়ার জন্য একটা যদি বই করে, একটা বই আকারে প্রকাশ করে এটা যদি পলিসি লেভেলে দেওয়া হয়, বিভিন্ন মিডিয়াতে দেওয়া হয়,
আমার ওয়েবসাইটে দেয়া হয়, আমার মনে হয় সেখান থেকে কিন্তু একটা যারা পলিসি লেভেলে আছে তারা কিন্তু এখান থেকে অনেক আউটপুট নিয়ে সেখানে ফিউচার এগ্রিকালচার বা ফিউচার পার্সপেক্টিভে আমাদের পোল্ট্রি বলেন, ফিশ বলেন বা আদার্স এরিয়াতে আমার মার্কেট লিঙ্কেজের বিষয়, আমার ফার্মারকে কতটুকু কোন দিক দিয়ে হেল্প করা যেতে পারে সেই বিষয়টা প্রত্যেকের আমার মনে হয় সেখান থেকে সেক্ষেত্রে এই পলিসি লেভেলে এই বিষয়গুলো নিয়ে সেখানে ইউটিলাইজ করার জন্য একটা খুব সুযোগ একটা আমার মনে হবে আমি মনে করি। তার পাশাপাশি প্রত্যেকটা জায়গায় আমি বলছি, আমি দেখেছি যে যে বিষয়গুলো অবতারণা হয়েছে, যে বিষয়গুলো আলোচনা হয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটি একটি মানে সময় উপযোগী। আমি বলবো যে একটা সময় উপযোগী হয়েছে এবং যারা এক্সপার্ট এখানে আসছে তারাও নিজ নিজ ফিল্ডে অভিজ্ঞতা রেখেই তারা আলোচনা করেছে। আমি দেখেছি যে যেমন আমাদের যদি ফিশারিজের কথা যখন হয়েছে তখন ফিশারিজ যারা এক্সপার্ট ছিল তারা আসছে, যখন লাইভ স্টকের কথা হচ্ছে লাইভ স্টক এক্সপার্ট আসছে। তো কাজেই এই যে আমি মনে করি যে একটা যে পর্যায়ক্রমে যে ধারাবাহিক অনুযায়ী যে এটা একটা প্রথমে হয়তো বিশ্ব ফাউন্ডেশন অনেকে বুঝতে পারেনি, পরে আস্তে আস্তে এটা কিন্তু এখন প্রচার হয়েছে এবং অনেকেই এটা জানে যে বিশ্ব ফাউন্ডেশন একটা ভালো উদ্যোগ গ্রহণ করে ভালো কাজ করছে। আলোচনা সারা বিশ্বের আমাদের বাংলাদেশি যারা আছেন, আমি বলবো যে কানাডা থেকে যেমন জয়নুল আবেদিন স্যার আছেন, আমি ওই একটু আগে বললেন যে অস্ট্রেলিয়া থেকেও আমাদের অনেকে পার্টিসিপেট করছে, যতই রাতি হোক। কানাডা থেকে আরো আছে শ্রোতা আছে। মানে শ্রোতা যেমন আছে, পার্টিসিপেট আছে, পরে তারা কন্ট্রিবিউট করছে। তো কাজেই এই বিষয়গুলো আমি মনে করি যে বিসেফ ফাউন্ডেশন উদ্যোগটা আসলেই প্রশংসনীয় এবং খুব ভালো উদ্যোগ হয়েছে এবং এটা আমাদের দেশের আমাদের সাধারণ জনগণের যেমন অ্যাওয়ারনেস ক্রিয়েশন হচ্ছে কতগুলো জায়গায়, ঠিক পলিসি লেভেলেও একটা গাইডলাইনেও পলিসি লেভেলে পাচ্ছে এবং আমার মনে হয় এখান থেকে এই আউটপুটটা আমি আবারও বলবো যে সারসংক্ষেপ যতগুলো সেশন হয়েছে প্রত্যেকটা সেশনের যে আউটপুটটা এটাকে যদি একটা বই আকারে আমরা যদি এটাকে প্রকাশ করে সেটাকে যদি আমরা পলিসি লেভেলে দিতে পারি আমার মনে হয় এটা ভালো। আমি এই বলে আমার কথা শেষ করছি। থ্যাংক ইউ। আবার তোমার কাছে যাব, তুমি একটা প্রশ্নের জবাব বলো যে আমরা যে শুরু করেছিলাম সপ্তাহে 6 দিন দিয়ে, আসলে কিছুদিন 7 দিনও ছিল, তারপরে আমরা নিজেদের আলোচনার জন্য একদিন বন্ধ করেছি, 6 দিন ছিল, এখন আমরা 4 দিন করছি। এই জায়গাটায় তোমার কি ইয়ে হলো? আমরা যদি ঠিক মতো করতে পারতাম কি আমাদের 4 দিন, একদিন না 3 দিন না 4 দিন না 6 দিন কি আমার মনে হয় 4 দিন ঠিক হবে স্যার, 4 দিন করাটাই ঠিক হবে, কারণ অনেকেই একটা টাইমটা তো আমাদের নির্দিষ্ট টাইম, এই টাইমে অনেকে হয়তো সেক্ষেত্রে হয়তো করতে পারবে না। আমার মনে হয় 4 দিন হলে স্যার এটা মন্দ হয় না। 4 দিন হলে সবার জানা থাকবে শনি রবি সোম মঙ্গল, এই 4টা দিন অন্তত অন্য কোনো প্রোগ্রাম রাখবে না এবং সেখানে পার্টিসিপেট করবে। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের হাত তুলে আছে আমাদের আজকে যে মানে আরেকজন মানে নবীন উদ্যোক্তা মুসলিমা খাতুন যশোর থেকে। মুসলিমা, তোমার কি বিচার, আমাদের জন্য কি উপদেশ? স্যার আমি উপদেশ বলবো না, আগে বলো যে ভালো কিছু করছি কিনা, আগে ওটা দিয়ে শুরু করো, তাহলে আমরা একটু অনুপ্রাণিত হই। ভালো কিছু করেছি কিনা। স্যার ওই জায়গাটা, স্যার যখন বিসাপ প্রথমে শুরু হয় এটা হচ্ছে একেবারে করোনার ভিতরে। আমি হচ্ছে তখন আপনার বিসাপের যিনি ডিরেক্টর মহিলা আপাটার নাম ভুলে গেছি, ওই আপা ছিল এবং হচ্ছে করোনাকালীন যে প্রণোদনার যে টাকাটার বিষয় ওইটার একটা হচ্ছে আমাদের ক্লাস ওরিয়েন্টেশন হলো, ওখানে আমি জয়েন করলাম এবং ওখানেই আমার একটা মার্কেটিং হলো আমার প্রোডাক্টের। সেখান থেকে আমার অনেক মানে আমি তখন আম দিয়েছি অনেক এবং অন্য এক পণ্য আমার হচ্ছে বাজারজাত হয়েছে একটা প্রচারের মাধ্যমে বিসাপ থেকে। এবং যেটা সবচেয়ে বড় হয়েছে স্যার সেটা হচ্ছে আত্মবিশ্বাসের জায়গাটা মানে হারাই যাওয়ার মতন একটা জায়গা ছিল, সেই জায়গাটা ধরে রাখতে পারছি। এটা হচ্ছে খুব মানে এত হতাশ ছিলাম যে কখন স্টক করব এরকম একটা সময়, কিন্তু বিসাপ সেই জায়গাটাকে আমাদের মনে করছে। আরেকটা বিষয় স্যার সেটা হচ্ছে কি আপনার কৃষি মন্ত্রণালয় থেকে একটা প্রজেক্ট, সেটা হচ্ছে যেমন যশোরে 3000 লোক জরিপ করে সেখান থেকে 25 জন লোক নেয়। তা আমাকে কিন্তু যেটা জরিপ থেকে নেয় সেটা হচ্ছে বিসাপের এই প্রোগ্রামে আমার দেখছিল যে আমি সেফ ফুড নিয়ে কাজ করি, কৃষকদের নিয়ে কাজ করি, সেখান থেকে আমি হওয়ার পরে স্যার আমি একটা পরীক্ষা হয়েছে, আমাদের 1 সপ্তাহ ট্রেনিং হয়েছে, সেখানেও স্যার আমি ফার্স্ট হয়েছি
এবার এপ্রিল আলহামদুলিল্লাহ। মাসে আমরা ঢাকাতে এবং স্যার এপ্রিলে ঢাকাতে নিবে এবং সরকার 300 নারী উদ্যোক্তাকে একেবারে রুট লেভেল থেকে মানে মাঠ পর্যায় থেকে বিদেশে প্রোডাক্ট মানে পণ্যগুলো আর কি বিক্রয় পর্যন্ত সমস্ত স্তরে মানে ট্রেনিং থেকে সমস্ত ধরনের সাপোর্ট, অর্থনৈতিক সাপোর্ট সবকিছুই করবে স্যার। তবে পাইলট হিসেবে সরকার এটা আমি তোমাকে একটু বলি যে মানে আমরা এটা তো তোমার ব্যক্তিগত লাভ হলো, এই ব্যক্তিগত লাভের থেকে সমষ্টি জাতির জন্য কি লাভ হলো সেটা একটু বলো। আমাদের কোনো মানে স্যার এই প্রথমে একটা অংশ স্যার, হ্যাঁ, আমি তো জাতির একটা অংশ। তা আচ্ছা আমি যদি ডেভেলপ হই স্যার, আমাকে ঘিরে কিন্তু আমার ফ্যামিলি হচ্ছে, আমার পরিবেশ হচ্ছে, আমার মানে আশেপাশের প্রতিবেশী হচ্ছে, আমাকে দেখে এখন অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে এবং হচ্ছে অনেকে এখন সফল হচ্ছে। এটাই তো স্যার হচ্ছে দেশের উন্নয়ন। আমরা কিভাবে আরো ভালো আমার করতে পারি? আমার স্যার Sorry, আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে জি স্যার, আপনারা যেটা করতে পারেন, যে কাজটা করতেছেন এটা চলমান রাখেন এবং আহ, সব সেক্টর থেকে লোক তুলে নিয়ে এসে সব জায়গা থেকে এরকম এক একটা প্রোগ্রাম করেন। আমি তো অনেকবার এখানে আসছি, আসার পর আমার অবশ্য প্রচারণাটা একটু কমই করি স্যার। আমি হচ্ছে এই আজকের প্রোগ্রামটা যে ফেসবুকে দিব সেটা আমার হয় না স্যার। আমি এখন এমন একটা জায়গায় মানে জমিতে চাষ দিচ্ছি স্যার, ফসল ফলানোর জন্য জমিতে চাষ দিচ্ছি, যার কারণে আমি অনেক ব্যস্ত থাকি অন্য জায়গায়। আচ্ছা, গুড গুড। আচ্ছা ঠিক আছে, আরেকবার শুনবো তোমার কথা। আরেকবার শুনবো আমাদের পাশের হ্যালো যারা স্যার। আছেন তারাও। থ্যাংক ইউ, তুমি সাথে থাকো, আবার হয়তো আরেকবার দরকার লাগলে তোমার সঙ্গে শুনবো, তোমার কথা শুনবো। হ্যাঁ স্যার বলো। আমি বিসাপের কাছে আমরা কৃতজ্ঞ বরঞ্চ তোমার কাছে, কারণ যে তুমি যে উদ্যোক্তাটা হয়েছো এবং উদ্যোক্তাটা তোমার উদ্যোগের কারণে তোমার নিজের অবশ্যই উপকার হচ্ছে, কিন্তু জাতির যে উপকার হচ্ছে তুমি যে কথাটা বলেছো, সেটা হলো যে আমাদের আমাদের সন্তুষ্টি যে আমরা হয়তো সেটাকে করতে পারতেছি। তোমার অর্থনৈতিক উন্নয়ন, তোমার সাথে যারা কৃষক আছেন তারা যদি উন্নতি হয়, সেটাই হলো আমাদের চাওয়া পাওয়ার একটা বড় অংশ। তো ঠিক আছে, আমরা আমরা আসছি। আমাদের সঙ্গে আহ, আহ, সাইফুল আজম খান চিরদিনের মতোই সুন্দর সুন্দর কথা বলে থাকেন। উনি যেগুলা বলতেছেন যে যে শুধু নিরাপদ খাদ্য নয়, সামগ্রিক কৃষিকে আলোচনায় আনা দরকার, এটা একটা জায়গায় আলাপ করেছেন। এবং সাইফুল আজম খান বলছেন শুক্র শনিকে অন্তর্ভুক্ত করা দরকার। আমরা উনি আরো বলেছেন যে আই হ্যাভ লার্নড এ লট থ্যাঙ্কস টু বিসেপ, মানে এগুলো বলেছেন এবং কিছু বলেছেন। আমরা হয়তো উনি হয়তো আরো পরে বলবেন। তবে বলতেছেন আলোচনাগুলো সবসময় পজিটিভ থিঙ্কিং হওয়া দরকার। আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না যে আমাদের কোথাও ঘাটতিটা কোথায় হয়েছিল, সেগুলো যদি উনি একটু ব্যাখ্যা ধরেন, আমাদের কোথায় পজিটিভ না, অনেক থিঙ্কিং হওয়া সময় যে দরকার। কোনো কোনো আলোচনাতে হয়েছে একটু নেগেটিভলি আসছে, সেটা তো বক্তার উপর আসছে নির্ভর নাকি? করে। আচ্ছা ঠিক দুই আছে। একটা আলোচনাতে বক্তারা একটু এগ্রেসিভলি, বিশেষ করে সরকারের সমালোচনা বা এরকম কিছু কথা, সাইফুল আজম খানের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি। আচ্ছা, ইকবাল বলতেছে 4 দিনের শোষণ, আমি পড়তে পারছি না, 4 দিনের সেশন মনে করো উত্তম, 4 দিনের জন্য সাপোর্ট করতে, থ্যাংক ইউ। আর প্রণব সাহা আমাদের যে ডিবিসি নিউজের, উনি বলতেছেন আমি তো নিজে সমৃদ্ধ হয়েছি। এটা একটা মানে আমাদের জন্য অবশ্যই মানে প্রণব সাহা আমাদের নিজেদেরই একজন মানুষ, সে নিজে উপকৃত হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের জন্য, সুখের কথা। মাঠের কৃষক, ল্যাবের বিজ্ঞানী, নীতি নির্ধারক, অ্যাক্টিভিস্টরা গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছেন এবং আমার মতো ব্রাত্যজনও দুটি কথা বলতে পেরেছি। সেটা খুবই আমাদের জন্য, থ্যাংক ইউ প্রণব আমাদেরকে এনকারেজ করার জন্য। আশা করি তোমার শরীর ভালো সুস্থ আছে, অসুস্থ ছিল, আমরা তোমার সুস্থতা কামনা করতেছি। তো যাই হোক, আমরা আবার আলোচনাটায় ফেরত যাই যে যে কথাগুলো কিছুটা আমাদের সাইফুল আজম খান বলেছেন যে আমাদের আলোচনাটা ডিমান্ড বেসড হওয়া দরকার। আমাদের ঘাটতিটা কোথায় আছে সেটাও যদি কেউ আপনারা যদি বলেন, এবং আরো প্র্যাকটিক্যাল এন্ড আপডেট হওয়া দরকার। আমরা কোথাও ইমপ্র্যাকটিক্যাল কথা কিছু বলেছি কিনা সেটাও একটু আমাদের জানা দরকার। এবং
একটা ভালো প্রস্তাব দিচ্ছে যে আমাদের যে এই যে বিষয়বস্তু বা আলোচনা আলোচক ইত্যাদির জন্য যদি আমরা আমাদের মধ্যে ছোট ছোট গ্রুপ করতে পারি যারা এগুলোর জন্য কাজ করতে পারে, যে ইনফরমেশন সেল এবং তার সেক্টর ওয়াইজ যদি আমরা করতে পারি সেটা হয়তো আরো ভালো হতো, ভালো হতে পারে। তো আমাদের সঙ্গে যারা ছিলেন কি রাগ টাগ করে চলে গেলেন নাকি? নেটের কারণে আসলে খুবই আমাদের খুব সমস্যা, এটা একটা বড় রকমের একটা সমস্যা। শাকিল আহমেদ সাহেব আছেন? শাকিল আহমেদ সাহেব, আজকের যে আলোচ্য বিষয় আছে যে বিসেফ নাগরিক সংলাপে জি স্যার। কতটুকু লাভ হলো, শাকিল আহমেদ সাহেব শুনতে পাচ্ছেন আমার কথা? শাকিল সাহেব, শাকিল সাহেব, জি স্যার, ত্রিশালের আপনি শাকিল শুনতে সাহেব, পাচ্ছেন? আমি তো শুনতেই পাচ্ছি। জি স্যার, আমি আপনি, শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি আমি শুনতে পাচ্ছি। আপনি একটু কাইন্ডলি কি আমাদেরকে বলবেন, আপনি আমাদের নিয়মিত থাকেন, জি দৈনিকই স্যার, আমি থাকেন, মানে ও আচ্ছা আচ্ছা, সবার, আমি শুনতে পাচ্ছি। আপনি দৈনিক আমাদের আলোচনা শুরু হলে প্রথম মন্তব্য আসে আপনার, সবাইকে শুভেচ্ছা দেওয়ার জন্য। তো আজকে আমরা আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনি একটু দয়া করে আমাদেরকে বলবেন কিনা যে কি লাভ হলো এবং এটা আমরা কি করে আরো ভালো করতে পারি সেটা একটু বলবেন। বলেন, আপনার কথা শুনবো শাকিল সাহেব। স্যার, আমি বলবো মানে প্রতিটা কাজ, স্যার একটা কাজ যদি, জি স্যার আমি বলতেছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, স্যার শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, ঠিক আছে। স্যার আপনারা কি শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি, আপনি হ্যালো, পাচ্ছেন না? আপনি পাচ্ছেন না? হ্যালো আপনি পাচ্ছেন না? ঠিক আছে ঠিক আছে, স্যার, শোনা যায়? হ্যাঁ পরিষ্কার। হ্যাঁ, আসলে হচ্ছে কি যে প্রতিটা কাজের পিছনে যদি স্যার, জি স্যার, কাজের পিছনে যদি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, স্যার প্রতিটা, হ্যাঁ প্রতিটা কাজের প্রতি যদি কারো নেশা না থাকে, কাজের প্রতি যদি স্যার কারো নেশা না থাকে, সেই কাজ কখনোই সাকসেসফুল হয় না। স্যার আমি প্রতিদিন আপনাদের সাথে সংযুক্ত হই, প্রথমেই আসি, এটা স্যার একটা নেশা। আর এইটা নেশা অর্থাৎ কি, আপনাদের কাছ থেকে স্যার আমি মনে করি যে এখানে ভালো কিছু আলোচনা হয় আমার দিক থেকে, আমি যেটা মনে করব, হ্যাঁ, অর্থাৎ আপনাদের সবাইকে আমার ভালো লাগে। এই যে নিরাপদ খাদ্য নিয়ে বিএসএফ এর কার্যক্রম, এই কার্যক্রমগুলো আমার ভাল লাগে। তো ভাল লাগে বিদায় স্যার, একটা মানুষকে কিন্তু জোর করে আপনি এখানে রাখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তার নেশায় পরিণত না হবে স্যার। হ্যাঁ, আর নিরাপদ খাদ্যটাই হচ্ছে স্যার একটা নেশা। উৎপাদক বলেন, উদ্যোক্তা বলেন, স্যার ওই প্রযুক্তিবিদ বলেন, ওনারা যদি এটাকে নেশায় পরিণত না করে যতদিন পর্যন্ত, ততদিন স্যার এটা কি সাকসেসফুল হবে না। তো আমাদের, আমি এতদিন থেকে যাবৎ যা পেয়েছি বা যেই বিষয়টা আমি সামগ্রিকভাবে মনে করেছি যা পেয়েছি, এখানে আমাদের আমি দেখছি স্যার অনেক উদ্যোক্তা যারা নিরাপদ খাদ্য নিয়ে কাজ করে, হ্যাঁ, অনেক উদ্যোক্তা এখানে সংযুক্ত আছেন। স্যার আপনারা যারা আছেন ওনারা সবাই সাহস দিয়ে যাচ্ছেন বিদায় কিন্তু ওনারা বা আমরা কাজ করে যেতে পারছি। কিন্তু এখন আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে সৌদি স্যার আমি বলি, সেটা হচ্ছে যদি আমরা যারা, আমি যতটুকু যতদিন ধরে স্যার আমি অনলাইনে থাকি বা অনলাইনে কাজ করি বা অনলাইনে বিভিন্ন পোস্ট বিভিন্ন জায়গায় দেখি, হ্যাঁ, বিভিন্ন গ্রুপের সাথে আমি সংযুক্ত আছি স্যার। তো গত বছর আমাদের একটা গ্রুপ ছিল স্যার, মৎস্য চাষী বাংলাদেশ নামে একটা গ্রুপ, ওটার অ্যাডমিনও ছিলাম আমি। আমাদের শ্রদ্ধেয় নুরুল হক ভাই ওটার অ্যাডমিন ছিলেন উনিও। তা আমরা সবার সামগ্রিক সহযোগিতায় আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্যার একটা প্রোগ্রাম করেছিলাম। সারা বাংলাদেশ থেকে চাষির উপস্থিতি ছিল স্যার 350 জন। আমরা জিটিআই ভবন স্যার 2 দিন আগে থেকে রিজার্ভ করে রাখছিলাম। তো যাই হোক, সেটা পরের কথা। কিন্তু এখন স্যার কথা হচ্ছে যে বিএসএফ কে আমি এইটুকু বলবো, এখন আমি বিএসএফ কে কিন্তু আমি আমারই মনে করি, যেহেতু আমি একজন বিএসএফ এর নিয়মিত শ্রোতা। তো ওই দিক থেকে যদি আমি মনে করি বিএসএফ এর কার্যক্রমটা যদি প্রতি মাসে, অর্থাৎ আমাদের যে প্রতি মাসে আলোচনা হয়,
এই আলোচনার একটা সামারি, প্রতিদিনের আলোচনার একটা সামারি কি পেলাম, এখান থেকে কিছু কিছু অংশ মূল বিষয়গুলো নিয়ে যদি আমরা প্রতি মাসে একটা বই আকারে ছাপাইতে পারি বা পেপারে আমাদের ডকুমেন্টস রয়ে গেল, এই ডকুমেন্টস গুলা বিএসএফ এর যে কার্যক্রম এর মধ্যে এটা প্রতি মাসে আমরা আপনারা যদি ওই সরকারের বিভিন্ন কর্মকর্তা বা সংশ্লিষ্ট যে সকল মন্ত্রণালয় আছে বা দপ্তর আছে ওইখানে জমা দিবেন যে আমরা এই মাসে এই করছি, আমাদের অ্যাটেন্ড এই ছিল, হ্যাঁ আমাদের এই মাসে আমাদের এই গাছ লাগাইছিলাম, এই ফল আসছে, হ্যাঁ কতটুকু আসছে সেটা তোমরা বের করে নাও। হ্যাঁ তাতে হয় কি যে আমাদের বিএসএফ আমাদের যে কষ্ট, এই যে স্যার আপনারা কষ্ট করে স্যার এই বিভিন্ন জায়গা থেকে স্যার এই যে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতেছেন, আমরা শ্রোতা, তা আমরা হচ্ছে শ্রোতা যদি না থাকে, হ্যাঁ মানে আমরা ওই যে বলি আমরা যাদের অতিথি আর কি স্যার, হ্যাঁ সবারই উপস্থিত একসাথে হইলে কি তখন স্যার এটা বিএসএফ এর একটা ভিত্তি, আমরা চাই বিএসএফ এর একটা ভিত্তি হোক, হ্যাঁ বিএসএফ এর একটা ভিত্তি হোক, সেই ভিত্তির মাধ্যমেই সামগ্রিকভাবে আমরা যারা শ্রোতা আছি, কাছাকাছি যারা আছি, আমরা যারা বিএসএফ কে ভালোবাসি, আমরা যারা নিরাপদ খাদ্য উদ্যোক্তা, হ্যাঁ আমরা যারা চাষি, সবাইকে নিয়ে সামগ্রিকভাবে একটা হইলে স্যার তখন স্যার এটা বিএসএফ এর একটা ভিত্তি, সর্বপ্রথম বিএসএফ এর একটা ভিত্তি। আর দ্বিতীয় স্যার আমি একটা বলবো, যেহেতু বিএসএফ এর কার্যক্রম নিরাপদ খাদ্য, যেহেতু আমরা স্যার ওই যে দাউদকান্দি মডেলের কথা আমি বহুবার শুনেছি, ইতিপূর্বে আমি জানতাম না স্যার, বিএসএফ এর মাধ্যমে শুনেছি, যেহেতু ওইটা সারা বাংলাদেশের মধ্যে একটা মডেল, হ্যাঁ ওইখানে বিএসএফ জড়িত আছে, উপদেষ্টা মন্ডলী হিসাবে প্রস্তাব আসছিল। তো আমি মনে করি স্যার বিএসএফ দাউদকান্দি মডেল নিয়ে যারা কাজ শুরু করেছিল, হ্যাঁ যারা গাছ লাগাইছিল, আমি মনে করি বিএসএফ একটা গাছ লাগাও, সেটা যে কোনো থানায় হোক, যে কোনো উপজেলায় হোক, হ্যাঁ একটা নিরাপদ খাদ্য উৎপাদনের খামার, যে কোনো জায়গায় খামার তৈরি হোক, একটা হোক দুইটা হোক, যেটা বিএসএফের সাধ্যের মধ্যে ওই ফুডটা দিয়া ওইখানে উৎপাদিত পণ্যটা যেন একটা ব্র্যান্ডিং হয়, যেটা বিএসএফ ফুড, বিএসএফ ফাউন্ডেশনের উৎপাদিত ফুড, এটা স্যার সারা বাংলাদেশে স্টল হবে, প্রয়োজনে এটা বাইরে এক্সপোর্ট হবে। আমরা বিভিন্ন জায়গায় যারা আছি সহযোগিতা যতটুকু লোকে স্যার আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করব। হ্যাঁ আপাতত এইটুকুই আমার বিএসএফ এর চাওয়া, বিএসএফটা যেন বেঁচে থাকে, বিএসএফ কে আমি ভালোবাসি, তাকে ভালোবাসি, আমি চাই সে বেঁচে থাকুক। বিএসএফ মাটি নিয়ে কাজ করে, বিএসএফ পরিবেশ নিয়ে কাজ করে, বিএসএফ উদ্যোক্তা নিয়ে কাজ করে, বিএসএফ কৃষকের কথা বলে, হ্যাঁ কৃষির কথা বলে, সরকারের সাথে বিএসএফ সরকারের বিভিন্ন কাজে কর্মকাণ্ডে সহযোগিতা করে। আমরাও চাই এর ধারাবাহিকতা বজায় থাকুক। হ্যাঁ আপাতত স্যার আমি এইটুকুই বলছি, সময় পেলে ইনশাআল্লাহ আবার আসবো। বলেন সপ্তাহে কি 6 দিন 5 দিন 4 দিন এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে? সপ্তাহে কয়দিন করলে ভালো হবে শাকিল সাহেব? আচ্ছা শুনতে পাচ্ছেন না, যাই হোক আমরা সামনে আগাই, আমাদের আসলে ঘড়ির কাঁটা তার থেমে থাকতেছে না। আমাদের আরো কিছু সুন্দর সুন্দর আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার মতো মন্তব্য আসছে। জিয়াউল হক বাবলু অস্ট্রেলিয়া থেকে, এতক্ষণ চুপচাপ ছিল, মনে একটু সময় লাগছে আসতে, আমরা মিস করতেছিলাম। বলছে বিএসএফ এর রাতের স্কুলে, ওর জন্য রাত বললাম, রাত দুপুর, রাত্রি 11:30 শুরু হয়। বিএসএফ এর রাতের স্কুলে বিবেকবানের চক্ষু খোলে। আমাদের দুই কবি আমাদের সঙ্গে থাকতেছেন সাথে সবসময়, যে ইকবাল আহমেদ আরুনি বলছে, এক মঞ্চে অভিনয় হয় নানা চরিত্র, কেউ পায় খোরাক, কারো আনন্দ, কারো লাগে ধন্দ। মানে আসলে এটা ঠিক, খুবই সুন্দর কথাটা। এবং আরেকটা নদী নিয়ে যেন কি একটা কথা বলেছে সে এক জায়গায়, যে আসলে মানে একটা জায়গায় আলোচনা হচ্ছে, এটার থেকে কে কিভাবে গ্রহণ করতেছে সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, কে কিভাবে এটাকে ইউজ করতেছে সেটা একটা জায়গা। তো থ্যাংক ইউ ইকবাল এই কথাগুলো বলার জন্য এবং আমাদেরকে বলার জন্য। এবং
শাকিল মিল্লাত মোর্শেদ বলেছে যে এই বিসেফ ফাউন্ডেশন একটা বিভিন্ন জনের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, সেটাও একটা আনন্দের কথা। আমাদের নীলুফার তাসনিম কানাডা থেকে বলতেছেন যে কোথায় গেল, যেদিন বিসেফের অনুষ্ঠান না থাকে সেদিন সকালবেলাটা অপূর্ণ থেকে যায়। উনি সকালবেলায় মানে কানাডা থেকে জমতেন, তো ওনার তখন সকাল। তো এগুলো সবই আমাদের জন্য আসলে মানে, তারপরে আরো যদি আগে অনুষ্ঠান শুরু হতো তাহলে আমাদের মতো মানুষেরও হয়তো বা কিছু করার থাকতো, আফসোস। মানে যাই হোক আর কি, আমাদের জন্য এটা প্রেরণার জায়গা, সবার জন্য প্রেরণার জায়গা, যে আমরা আসলে চেষ্টাই করতেছি আমাদের সাধ্যের মাঝে। কিন্তু যেটা মানে আমাদের জিজ্ঞাসা করেছে সাইফুল আজম খান, আমাদের রিসার্চ পার্সন আছে কিনা, আমাদের এডিটরিয়াল বোর্ড আছে কিনা, আমরা এই জায়গাটায় আমাদের দুর্বলতা আছে, আমরা স্বীকার করে নিচ্ছি যে দুর্বলতা আছে। সেটা হলো যে আমাদের অর্থনৈতিক একটা সংকট আমাদের আছে, এটা বলতে চাই নাই কিন্তু বলেই ফেলাই, থাকার দরকার এগুলো। আসলে যে কথাগুলো প্রস্তাবগুলো আপনারা করেছেন, যে আমাদের শাকিল সাহেব বলেছে প্রতি মাসে একটা নিউজ লেটার বের করতে পারি, ওদিনে ওয়াইস কবির সাহেব বলছেন স্যার প্রত্যেক দিনের আলোচনাটার উপরে ভিত্তি করে একটা পলিসি ডকুমেন্ট হতে পারে, এত সুন্দর সুন্দর আলোচনা হচ্ছে, সেটা হতে পারে। কিন্তু আমাদের এইগুলা করার জন্য যথেষ্ট লোক নেই, আমরা সবাই ভলেন্টিয়ার, সবাই স্বেচ্ছাশ্রম দিচ্ছি তো, কিন্তু প্রত্যেকে কাজের ফাঁকে ফাঁকে এইগুলা করাটা, যার যার নিজের কাজের ফাঁকে করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমি যদি একজন মনে হয় আপাতত মনে হয় বেকার মানুষ, কিন্তু মেলা কাজ নিয়ে থাকতেই হয়, অনেক ডকুমেন্ট আসতেছে, সেগুলো এডিট করে ইয়ে করো। কিন্তু তার সাথে আমি এখন বুড়া হয়ে গেছি, এত লেখালেখির ধৈর্যও থাকে না আর কি। তো এই জন্য আমাদের মানে আমাদের আপনাদের পরামর্শ দরকার আছে, আমরা কি করে আসলে নিজেদেরকে আর একটু ফান্ড রেজও করতে পারি, যাতে করে এই সমস্ত আপনাদের উপদেশগুলাকে ঠিক মতো কাজে লাগে, এই যে আলোচনাগুলো যাতে হারায় না যায়, সেগুলো সুন্দরভাবে কাজে লাগে, সেটাকে আরো বেশি কাজে লাগতে পারে। তার জন্য আমরা একটা প্রজেক্ট এখন আমাদের হাতে আছে, সেটা হলো যে আমরা এই যে গত বছর 1 বছর ডিসেম্বর পর্যন্ত যে কাজগুলো হয়েছে, আলোচনা হয়েছে, তার উপর একটা বই লেখা, কিন্তু সেটাই লিখে আমরা মানে ঠিক মতো ইয়ে করে উঠতে পারতেছি না। আমাদের অ্যানুয়াল রিপোর্টটা তৈরি করা দরকার, করে উঠতে পারতেছি না, আমাদের ভলেন্টিয়ারের অভাব আছে। তো আমরা এই জায়গাটায় আপনাদের হয়তো যদি আপনারা কেউ মনে করেন কন্ট্রিবিউট করতে পারেন, যারা পর্দায় আছেন আর যারা পর্দার বাইরে আছেন, যদি কেউ আমাদেরকে সাহায্য করেন আমরা খুবই খুশি হব। যে আমাদেরকে যদি বলেন যে আমি এই কাজটুকু করে দিতে পারবো, ছোট ছোট করে এক একজন মানে ছোট ছোট করে করতে পারলে, তাহলে পরে মানে আমরা হয়তো আরো আমরা আমাদের আপনাদের যে ইচ্ছাটা, আপনাদের যে যে আকাঙ্ক্ষাটা, সেটা বিসেফ ফাউন্ডেশন আরো ভালো করে করতে পারে, এবং আপনাদের সময়, আপনারা যে সময় দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেগুলো আরো কাজে লাগতে পারে। তো আমি এখন একটু একটু আমাদের আতাউর রহমান মিটনের কাছেই যাই। সে তো আসলে গোড়ার থেকে, সে কিভাবে দেয়, তারপর টিম জাহিদের কাছে যাব। আতাউর রহমান মিটন কি এখন বলবে না আগে টিম জাহিদ বলবে? স্যার জাহিদ ভাই আগে বললে ভালো হয় স্যার, আমি তো আছি। জাহিদ আগে বলুক, ঠিক আছে। জাহিদ আমাদের বিসেফ ফাউন্ডেশনের সহসভাপতি। জাহিদকে জাহিদ ভাই তো আগে, ক্যামেরা বন্ধ। স্যার ক্যামেরা বন্ধ আছে, আছে মনে হয়। আমার ক্যামেরা বন্ধ, তার কারণটা হলো যে আই এম অন দ্য মুভ। ও আচ্ছা আমি আচ্ছা। আসলে স্যার হ্যালো, আচ্ছা শুভর একটু, শাকিল কিছু বলতে চাই, 1 সেকেন্ড, শাকিল কিছু বলতে চাই, শাকিল সাহেব। স্যার এই জায়গায় আমি একটু বলতে চাই। হ্যাঁ স্যার আমি আপনার মাধ্যমে মিটন ভাইকে বলতে চাই, যদি শুনি নাই, আপনার কথাগুলো শোনা গেল না। শাকিল সাহেব, আমি মিটনকে বলবো আপনার সঙ্গে টেলিফোনে যোগাযোগ স্যার করতে। জি স্যার, আপনি যে জায়গাটায় বললেন কেউ সহযোগিতা, অসুবিধা নেই, হ্যাঁ, এই কাজের জন্য, স্যার আপনার মাধ্যমে আমি মিটন ভাইকে বলবো বা আপনাদেরকে বলবো, যদি কোনো কাজে লাগতে পারি, আমার সাধ্যমতো যদি কোনো কাজ থাকে বিসিএফ এর জন্য, ইনশাল্লাহ বলবেন, সাধ্যমতো আচ্ছা, চেষ্টা করবো স্যার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের তাহলে জাহিদ ভাই একটু আমাদের, আপনি তো ভিতরেরই মানুষ, আপনার অনুভূতিটা কি আছে, আপনার মূল্যায়নটা কি আছে, আমরা যদিও নিজেদের ভিতরে শুনেছি, তবু একটু আজকের এই যে সমস্ত কথাগুলো হয়েছে সেগুলোর ভিত্তিতে আপনার মতামত গুলা কি? ধন্যবাদ। আসলে আমার মনে হয় যে আরো বিদগ্ধজন ছিলেন
মোর্শেদ ভাইকে দেখলাম একটু আগে। মোর্শেদ নাই, মঞ্চে নাই, এখানে নাই, সে ওইখান থেকে পাশের থেকে কথা বলতেছে। না, এক কথায় যদি বলা যায় তাহলে বলতে হবে যে ইটস এ গ্রাউন্ড ব্রেকিং। আসলে কোভিড অনেক চ্যালেঞ্জ আমাদের সাথে অ্যাটলিস্ট উই হ্যাভ বিন এবল টু ওপেন আপ। ইস্যুটাকে নিয়ে আমরা নানান ডাইমেনশনে কথা বলার সুযোগ হয়েছে এবং আমরা দেখেছি যে আসলে এগুলোর ইম্পর্টেন্সটা কত। একেবারে বলে যে আমাদের মাঠ পর্যায়ে কৃষকের চিন্তা দুশ্চিন্তা ভাবনা থেকে শুরু করে একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারণে কিভাবে ইনফ্লুয়েন্স করা যায়, এইটার একটা খুব মানে একটা ভালো উদাহরণ হিসাবে আমাদের এই নাগরিক সংলাপটাকে আমরা বিবেচনা করতে পারি। এটার ভিতরে সংকোচের কিছু না। এটা খুব মানে খুব রেয়ার যে সরকারের একেবারে সর্বোচ্চ পরিকল্পনাবিদ তিনি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কৃষি নিয়ে, উন্নয়ন নিয়ে, দারিদ্র্য নিয়ে যে ভাবনাটা ভাবছেন, সেই ভাবনাটা আমাদের সাথে যেমন শেয়ার করেছেন এবং আমাদের কাছ থেকেও আমাদের ভাবনাগুলোকে নিয়ে তিনি বলেছেন যে তার ভাবনাকে তিনি সমৃদ্ধ করেছেন। এটা সম্ভব হয়েছিল বা হয়েছে এই ধরনের ফোরামে তাদেরকে আকৃষ্ট করতে পারাটা। কাজেই কে আমাদের কথা শুনবে আর শুনবে না এগুলো চিন্তা না করে যদি আমরা যথাযথভাবে ইস্যুটাকে যেভাবে সিলেক্ট করেছি সেই ইস্যুগুলো নিয়ে যদি আমরা কথা বলতে পারি এবং আমরা যদি আমাদের ফোকাসটা ঠিক রাখি, যে আমরা নিরাপদ খাদ্য নিয়ে যে সংলাপ, যে আলোচনা, যে বৈঠক আমরা করছি, সেটিকে আরো কি করে স্পেসিফিক করা যায় সেগুলো হয়তো আমাদের অভিজ্ঞতা থেকে আমরা সামনে নিয়ে যেতে পারবো। সো ফার ইটস এ রিমার্কেবল অ্যাচিভমেন্ট। আমি এটা নিজেদের প্রশংসা তো আমরা নিজেরা করি না, কিন্তু আমাদেরকে করতে হবে সামনে এগিয়ে। থ্যাংক ইউ। এই পর্যন্ত এইটুকু। হ্যাঁ, ঠিক আছে। আমি বাবলুর কথাটা খুব আমার কাছে ভালো লাগতেছে। যে বাবলু এই মুহূর্তে পর্দায় যেটা কথাটা আছে, উই ক্যান ডেজিগনেট এ ভলান্টিয়ার ইচ নাইট টু সামারাইজ or to write a brief for each night. A subject matter specialist can act an editor to compile a specific subject. It's a brilliant প্রস্তাব আসলে। এটা ব্রিলিয়ান্ট। আমরা আসলে দৈনিকের কাজটা দৈনিক যদি করে ফেলা যেত তাহলে আর তো মানে হয়ে থাকতো না। আমাদের কাছে এখন এত স্তূপ হয়ে গেছে যে আমরা করতে পারতেছি না। যদিও যে ইকবালের যে প্রস্তাবটা যে এগুলো অন্তত পক্ষে নেটে জমা থাক, এটা নেটে জমা থাকতেইছে, এইগুলো জমা থাকতেইছে। কারণ কিন্তু আমাদের দরকার কিছু কাগজও, মানে যেগুলা সংক্ষিপ্ত এই যে মানে পলিসি পেপার বা ইত্যাদি এই ধরনের কিছু কিছু বা নিউজ লেটার আকারে এগুলোর দরকার আছে আর কি। যদিও মানে কিন্তু ফলে আমাদের নেটে জমা থাকতেছে, আমরা ইউটিউবে শুরু করতেছি, আমাদের ওয়েবসাইট ইনশাল্লাহ আর হয়তো 2-1 সপ্তাহের ভিতরে হয়ে যাবে, যেখানে এই সবগুলো ট্রানজিশন করা যাবে, ট্রান্সফার করে দেওয়া হবে, সবই ওখানে থেকে যাবে। কিন্তু আমাদের স্টিল দরকারটা কিছু কিছু, কারণ যতই আমরা বলি কাগজের যে মন্ত্রী বলি, সচিব বলি, যারা আসলে পলিসি গুলো নিয়ে কাজ করেন, তাদের দরকার কিছু কাগজপত্র দরকার আর কি। এইগুলোর জন্য আমাদের যে বাবলুর প্রস্তাবটা খুবই ভালো হয়েছে। বাবলু, আপনারা আমাদেরকে অন্তত সপ্তাহে একদিন করে অথবা 2 সপ্তাহে একদিন আমাদেরকে হেল্প করতে পারবেন, সেটা যদি আমাদেরকে একটু জানান। আমাদের এখানে ইমেল অ্যাড্রেস দেয়া আছে, যে এই মুহূর্তে আসতেছে বিসেপ ফাউন্ডেশন। ইমেল অ্যাড্রেসটা হলো foundationbisep@gmail.com। খুব সোজা, শুধু বিসেপ ফাউন্ডেশন না বলে ফাউন্ডেশন বিসেপ। আমি যারা এই ব্যাপারে ভলান্টিয়ার করতে চান, যদি আমাদেরকে বলেন যে আমি
মাসে একদিন কি 2 সপ্তাহে একদিন কিংবা সপ্তাহে একদিন, আমাদের তো হয় 4 দিন দিতে পারেন, অথবা এই বিষয়গুলোর উপরে হলে আমি করতে পারি, যদি আমাদেরকে জানান আমরা খুবই উপকৃত হব। মানে এখানে যারা পর্দায় আছেন, পর্দার বাইরে আছেন, আর বিপুলের তো বিশাল মানে ইয়ে আছে, বিপুলের তাদেরকে যদি আমাদেরকে হেল্প করতে পারে তাহলে আমরা খুব উপকৃত হতে পারি আর কি। আমি কি স্যার একটু অ্যাড করব? হ্যাঁ বলেন, বলো বলো। আমরা বাপনা আপনাদের দিক নির্দেশনা, আপনাদের পরামর্শ নিয়ে আগাই। আপনারা আমাদের সবসময় সার্বিক মানে সহযোগিতা করেন। আমরা অবশ্যই আপনাদের যে কোনো গঠনমূলক কাজে এবং যে কোনো জাতির জন্য মঙ্গলকর যে কোনো কাজে আমরা অবশ্যই যুক্ত থাকবো স্যার। আমরা আমাদের বাংলাদেশ ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যাসোসিয়েশন বা আপনার পক্ষ থেকে আমরা এই ওয়াদা রাখতেছি স্যার। মানে এই ওয়াদার ভিতরে এটা আছে কিনা যে আমাদের মানে একটা করে ভলেন্টিয়ার দৈনিক রোটেট করে দেয়া, যে ওই দিনের আলোচনাটাকে সারসংক্ষেপ করে দিতে? তোমার তো মানে কয়েক হাজার। জি স্যার, ঠিক আছে, এটা একটু ভালো কথা হলো। আমরা একটু বিপুলকে একটু ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরফ থেকে, এবং আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাই আপনার অনুমতিক্রমে। সেটা আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে আমরা অনেক সময় আমাদের যে চিন্তা ভাবনাগুলো, আমরা যে চাওয়াগুলো, বিশেষ করে ফুড, নিউট্রিশন, কৃষি, এই জায়গাগুলো আমরা সঠিক জায়গায় পৌঁছাইতে পারি না। এই প্রোগ্রামগুলোর মাধ্যমে অন্তপক্ষে যদি আমরা 10% বা 20% হচ্ছে গিয়ে পলিসি মেকারদের কাছে পৌঁছাইতে পারি, আমাদের সেটাই বিগ অ্যাচিভমেন্ট। আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে খুবই অনুপ্রাণিত। ফলে একটা সমস্যা আমাদের মানে সমাধানের পথে ইনশাআল্লাহ। আমাদের আমি একটু অ্যাড করতে চাই স্যার। তুমি অ্যাড করো, সেই সাথে আরো একটু জবাব দিবে। সাইফুল আজম খান বলছে সরকারি কর্মকর্তাদেরকে আমাদের সঙ্গে জয়েন করার কোনো, ও জয়েন করা বলতে কি বুঝাইছে সেটা জানি না। সে মানে কোন এই অনলাইন সংলাপে অনেক সময় অনেক সরকারি কর্মকর্তারা, আমি নিজে ডিডি লেভেলে ফোন করেছি যে একটু মাঠের, ওনারা হেজিটেট করেন, মন্ত্রণালয়ের অনুমতি লাগবে, অধিদপ্তরের অনুমতি লাগবে, এই ধরনের একটা হেজিটেশন আছে। এটার ব্যাপারে জানতে চাচ্ছি। এটাও একটু তুমি বলো, তোমার মন্তব্যটার সাথে এটার একটু জবাব দিয়ে দিও। মাইক অন করতে হবে। হ্যাঁ ঠিক আছে। না স্যার, আমার মনে হয় সাইফুল আজম, আমি দেখছি তার কমেন্টে একটা, আমার মনে হয় এখানে কোনো বাধা নিষেধ থাকার কথা না। কারণ আমরা অনেক ক্ষেত্রে সরকারি অধিদপ্তর কি করছি, এটা এমনও হতে পারে একটা জবাবদিহি প্ল্যাটফর্মও হতে পারে। এটা আমার মনে হয় যে সেখানে আমার বাধা থাকার কথা না। এখানে যেমন আমি অ্যাক্টিং ডিজি থাকা অবস্থায়, যখন ডিজি হিসেবে চেয়ারে ছিলাম, সেই সময় কিন্তু বিসেফ ফাউন্ডেশনের এই ধরনের সংলাপে অংশগ্রহণ করেছি। সেক্ষেত্রে আমাকে হয়তো অনেকে প্রশ্ন করেছে যে কি সমস্যা, এই দপ্তর কি করছে, এক্ষেত্রে আপনার রোল কি, সেখানে পরিষ্কার ভাবে কথা বলেছি আর কি। তো কাজেই আমার মনে হয় সেখানে বাধা থাকার কথা না। তবে কিছুটা হলো এই ধরনের ইয়েতে আসার আগে অন্তত যে কন্ট্রোলিং অফিসার আছে তাকে একটু নলেজে দেয়া, যে আমাকে এই ধরনের করেছে, ইনভাইট করেছে, আমি সেখানে অংশগ্রহণ করবো, আপনি জাস্ট শুধু ইনফর্ম করলাম। এটা ইনফরমেশন দিয়ে আসাটা ভালো, এটা মনে করি আমি। আর একটা স্যার যেটা বললেন স্যার, যেটা ওই আমাদের যে এডিটোরিয়াল একটা প্রতিদিনের একটা আলোচ্য বিষয়ের যে বিষয়টা, এটা আমার মনে হয় এরকম হতে পারে, যখন সাবজেক্ট ম্যাটার অনুযায়ী যে বিষয়টি আলোচনা হবে, সেই বিষয় অনুযায়ী যদি আপনারা আগের থেকে নির্ধারণ করে দেন এবং রিকোয়েস্ট করেন ইমেলে যে আপনাকে এই দিনের সংলাপে বা আলোচনায় আপনার এডিটোরিয়াল কাজের জন্য আমরা চাই আপনার মতামত, এটা যদি 1 সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে যদি ওইভাবে করে তার কাছে একটা ইমেল দিয়ে কনসার্ন নিয়ে ওইভাবে সিলেক্ট করে রাখেন, তাহলে কিন্তু স্যার সে কিন্তু এটা টোটাল আলোচনাটা শুনে সারসংক্ষেপ করে একটা সে কিন্তু আবার ইমেলে সে থ্রো করে দিতে পারবে। এরকম হয়তো আমরা একাধিক থাকতে পারে। আজকের মানে যেদিন আলোচনা, ওই দিনে ধরেন 3 জন বা 4 জনকে আপনারা সিলেক্ট করে দিলেন, এবং 4 জনের মেইলটাই তারা ওই বিসেফের মেইলে সাবমিট করলো, এবং সেখানে আপনার কার্ড মানে এখানে একটু এডিট করে এবং 4টায় করে আপনার সেক্ষেত্রে একটা সুন্দর করে একটা আউটপুট একটা বের করা যেতে পারে স্যার। এবং তারপরে এটা আবার এটা স্যার এটা প্রচার করলেন। এটা তুমি কি আমাদেরকে এইসব ব্যাপারে হেল্প করতে পারো কিনা? অবশ্যই করতে পারে স্যার। তবে রিলেভেন্ট যে টপিকটা হবে, সেই টপিকটা যখন হবে আমার রিলেভেন্ট টপিকটা হলে ভালো। এই কারণে স্যার রিলেভেন্ট টপিক যদি আলোচনা হবে,
আপনার তো 7 দিন পরে বা 10 দিন পরে হবে, সেই বিষয়টা আমার আগেই ইনফর্ম করে জানানো হলো যে এত তারিখে সংলাপটা হবে, আপনি যদি এখানে হেল্প করেন কিংবা এডিটোরিয়াল হিসেবে থাকেন তাহলে আমরা সেগুলো, তো আমি কনসার্ন দিয়ে দিলাম, আমি রেডিও থাকলাম। তো এই কারণে এইভাবে করে যারা এক্সপার্ট, যারা তাদেরকে যে লাইনে এক্সপার্ট তাদেরকে সেভাবে করে সেট করাটা আমার মনে হয় একটা একা বা দুজনের পক্ষে বার্ডেন হবে না, এটা সুন্দরভাবে আসলে ওই জন্য একটা পেয়ে গেলাম আমরা, যে মানে বিপুল বলেছে যে তার যে বিশাল যে কর্মী বাহিনী আছে ওখান থেকে একজন একজন করে আমাদের সঙ্গে দৈনিক ট্যাগ করে দেওয়াটা খুব একটা কঠিন নয়। আর আমরা এখন সপ্তাহে 4 দিনে চলে আসছি, খুবই একটা মানে মানে হতে পারে। কিন্তু সেখানে যদি তোমার মতো যদি ব্যক্তি যদি নেতৃত্ব দেয় যে ওইগুলাকে, ওই ছেলেরা এগুলা কি কাজ করতেছে না করতেছে তাদেরকে একটু দেখা এবং কোয়ালিটিটা এডিট করে দেওয়া, সেটা খুবই একটা বড় কাজ। তোমাকে নিজে হয়তো করতে হবে না, কিন্তু ওই এডিটোরিয়াল বা এই জাতীয় কাজগুলোতে অংশগ্রহণ করলেও আমাদের জন্য যথেষ্ট উপকার। স্যার করা যাবে, স্যার এটা করা যাবে। থ্যাংক ইউ সো মাচ। আমি শাকির সাহেবের কাছে আজকে আমাদের সঙ্গে আমার মনে হয় স্যার একটু বলুন স্যার, আমার মনে হয় যদি ওই যেহেতু 10 জনের বেশি এখানে স্কোপ নাই ওই যে করার এই প্ল্যাটফর্মে, আমার মনে হয় আমি স্যার বের হয়ে যাই যদি আর কোনো না থাকে স্যার। আমি জানি না আর কেউ আছে কিনা, থাকলে ওরাই করবে, অসুবিধা নাই, তোমাকে বলবে না। আর কেউ কি অপেক্ষায় আছে? কেউ কি ওয়েটিং রুমে কেউ আছে? না, এখনো নাই স্যার, এখনো নাই। আমরা বদরুল হায়দারের কথা শুনি নাই, আপনারা তার কথা শুনতে পারেন। হ্যাঁ আমরা সরি, হ্যাঁ বদরুল হায়দার ভাই আসতেছেন আর যাচ্ছেন, তো এই যে নজর থেকে চলে যাচ্ছে। বদরুল হায়দার ভাই আছেন নাকি আমাদের সাথে? উনি যতক্ষণ আসেন ততক্ষণ আমি একটু শাকির হোসেন সাহেবের কথাটা বলছি। আমরা বাঙালি অভ্যাসগত কারণে মূল প্রসঙ্গের সাথে ব্যক্তি প্রশংসার বাড়াবাড়ি করে ফেলি, যেমনটা বিভিন্ন আলোচনা সবাই ব্যক্তি বিশেষ আর প্রশংসা যোগ করতে গিয়ে মূল্যবান সময়ের অপচয় করি, যা শ্রোতার ধৈর্যচ্যুতির কারণ হয়। এটা একটা খুব ভালো কথা, আমরা চেষ্টা করব আপনার এই কথাটাকে ইয়ে করে নিতে। তবে আমরা সাধারণত যে দর্শক শ্রোতা মন্ডলী যারা থাকেন, সাথে যারা আছেন আর যারা পরে থাকবেন, তাদের জন্য যে ব্যক্তি কথা বলতেছে তার ব্যাকগ্রাউন্ডটা জানার জন্য হয়তো কিছুটা শব্দটা বলে থাকে। সেটা আমার মনে হয় সেটা দরকারও থাকতে পারে আর কি, যে এটা যাতে বেশি না হয়ে যায় সেটার জন্য আপনার উপদেশটা আমরা এই করে নেবো আর কি। এবং আমরা আসলে সেই সাথে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি প্রফেসর বলতে শিক্ষার্থীদের সংযুক্ত করা উচিত। এই ভলেন্টিয়ার ম্যানেজমেন্ট আসলে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু আমরা করে উঠতে পারতেছি না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন যে কথাটা বলেছেন খুবই আমাদের জন্য এনকারেজিং। উনি বলছেন, আহমেদ সালাউদ্দিনকে যারা চিনি না তাদের জন্য বলতেছি, উনি একজন ইরির ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউটের বিজ্ঞানী, বহুকাল ধরে ইরির সঙ্গে কাজ করছেন, বিশেষ করে সমাজ বিজ্ঞানে এবং প্রযুক্তি সম্প্রসারণ ইত্যাদি নানান ধরনের উনি আমাদেরকে এগুলোর উপদেশ দিয়েছেন। আমার আগের থেকে, আমি যখন ইরিতে যাই তারও আগের থেকে আছেন, এখনো ইরির সঙ্গে আছেন। উনি বলতেছেন, বিসেপ ফাউন্ডেশন stole the show. COVID-19 had damaged many things at unprecedented scale, but had a few important positive windows. BISEP was able to harvest it optimally. Congrats. সালাউদ্দিন ভাই, তোমাকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে এই অনুপ্রাণিত করার জন্য। আমরা আশা করি যে তুমি আমাদের সঙ্গে আমাদেরকে একটু যদি দৈনন্দিন কাজে যেগুলো আছে কোথাও কোথাও যদি একটু কাজ করে দিতে পারো, বিশেষ করে এডিটোরিয়ালের কাজ বললাম, তাহলে পরে ইউ ক্যান ডু দ্যাট ওয়ান ভেরি ওয়েল। সেই কাজগুলো আমাদের জন্য আসলে খুবই কাজে হবে এবং আশা করি যে আমাদের সঙ্গে তুমি থাকবে। আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে, যদি ইমেল অ্যাড্রেসটা দিলে পরে, আর আমার নিজেরটা আমি বলে রাখি, আমারটা হলো mzabedin@gmail.com। এটাও মানুষের জানা থাকলো। আমাকে কেউ ইমেল করলে বা মিটারকে করলে আমরা ঠিকই সবাই মিলে করতে পারবো। আসলে 10 মিলে করি কাজ, হাবি জিতে নাহিলাজ। আমরা 10 জন মিলে যদি কাজ করি, যে কাজটা এখন মনে হচ্ছে যে কঠিন সেটাকে আমরা সহজ করে ফেলতে পারি। বদরুল হায়দার ভাই আছেন নাকি? বদরুল হায়দার ভাই? জি স্যার। হ্যাঁ জি স্যার। বলেন। স্যার আমার এখানে আসলে নেটওয়ার্ক অনেক সমস্যা ছিল, আমি আপনাদের সব আলোচনা শুনতে পারিনি। কিন্তু গতদিন যখন আজকের আলোচনাটা সূত্রপাত হয় শাকিল ভাইয়ের একটি প্রস্তাবের সূত্র ধরে, এবং আজকে মিল্টন ভাই আলোচনাটা শুরু করেন, তার কিছু অংশ শুনতে পেরেছিলাম। সবাইকে আজকে যারা আলোচনা অতিথি হিসেবে আছেন এবং শুনছেন, সবাইকে বাংলাদেশের কেঁচো সার উৎপাদনকারী কৃষকদের
পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় আমার জায়গা থেকে যে বিসেফ ফাউন্ডেশনের যে এই যে সংলাপটি, এটি যেহেতু একটি নাগরিক সংলাপ এবং এখানে নিরাপদ কৃষিভিত্তিক আলোচনা এবং কৃষির মূল যে সমস্যাগুলি বা যে বাজার ব্যবস্থাপনা নিয়ে এবং অন্যান্য প্রযুক্তি নিয়ে যে আলোচনাগুলি হচ্ছে, এটি আমার কাছে মনে হয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার কাছে এই জন্য গুরুত্বপূর্ণ মনে হয় যে কৃষি ক্ষেত্রে যারা পলিসি মেকার আমরা যাদেরকে বুঝি, তারা গভর্নমেন্ট দায়িত্বপ্রাপ্ত হওয়া এবং চাকরির কিছু বাইন্ডিংস থাকার কারণে এবং পলিসি মেকিং জায়গাতে এত বেশি টাইম ক্রাইসিস তাদের থাকে যে অংশীজনদের সবার মতামত গ্রহণ সবসময় হয়তো সম্ভব হয় না। তো সেই জায়গাতে বিসেফ ফাউন্ডেশন যে আলোচনাটা করেছে, এই জায়গাতে কৃষকদেরকে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে, মৎস্য চাষীদের অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে এবং এখানে যারা বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ যারা আছে এইসব সেক্টরে তাদেরকে যুক্ত করা হচ্ছে। সেই জায়গা থেকে আসলে বিভিন্ন আলাপ আলোচনাতে যে জিস্ট যে কথাটি চলে আসছে, সেই জিস্ট কথাটি আসলে আমাদের জন্য যেমন দরকার, আর আমার কাছে মনে হয় এটি একটি উন্মুক্ত পাঠশালা, শেখার একটি খুব বড় জায়গা। যে গতদিন যেমন জয়নাথ সিং দাদা ছিলেন, তিনি বোকাশি একটি পদ্ধতি নিয়ে আসছিলেন। আমার কাছে যে কথাটি মনে হয় যে বোকাশি একটি চমৎকার একটি প্রযুক্তি, অণুজীব ভিত্তিক একটি প্রযুক্তি। এটি সাধারণভাবে আমরা অনেকেই জানি না, কিন্তু কালকে এই শোটির মাধ্যমে কিন্তু আমরা অনেকেই জেনেছি এবং এটি নিয়ে আমরা হয়তো যারা না জানি তারা আলোচনা করব, যারা জানি তারা আলোচনা করব। আবার যে বিষয়টি ঘটে যে আমার মতো একজন সাধারণ কৃষক, জয়নাথ সিং দাদার মতো একজন সাধারণ কৃষক যখন এরকম একটি প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আপনাদের কাছ থেকে মূল্যবান প্রযুক্তি সম্বন্ধে আমরা জানতে পারি, তখন কিন্তু এটি একদম প্রান্তিক কৃষকদের সাথে এটি নিয়ে আলাপ আলোচনা হয়। এই যে আলাপ আলোচনা যখন হয়, তখন কৃষক, অন্যান্য কৃষকগণ প্রযুক্তি গ্রহণে যে আগ্রহটা তৈরি হয়। আর সবচেয়ে বড় যে কথাটা সেটি হলো, যার আগ্রহ আছে, যে প্রয়োজনটা মনে করে, তারাই এই আলোচনাটা শুনবে। আর শুরু থেকে আজকে যে ফলোয়ার, আজকে যে এখনকার সময় এই সপ্তাহে যে কমেন্টস গুলি চলছে, এ দিয়ে কিন্তু প্রমাণিত হয় যে এমন একটি আলোচনা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল স্যার। এই মোটামুটি আমার মনে হয় যে এটি চলমান থাকা দরকার। আর 4 দিনের যে জায়গাটিতে আনা হয়েছে, আমি রিকোয়েস্ট করব যে 4 দিনের থেকে যেন মানে খুব বেশি টাইম ক্রাইসিস না হলে 4 দিনের থেকে এই আলোচনাটা যেন কম না হয়ে যায়। 4 দিন আমার মনে হয় যে আমরা যারা নিয়মিত দর্শক তাদের পক্ষেও সময় ম্যানেজ করে যেমন শোনাটাও সম্ভব, এবং যারা এখানে বিশেষজ্ঞ প্যানেল সময় দিচ্ছে তাদের পক্ষেও অনেকটাই ম্যানেজ করে সময় দেওয়া সম্ভব। আমার মনে হয় যে বাংলাদেশে আধুনিক কৃষি সম্প্রসারণে, নিরাপদ কৃষি সম্প্রসারণে বিসেফের এই আলোচনাটি ব্যাপক ভূমিকা রাখছে এবং সামনে এটি যুগান্তকারী একটি ভূমিকা রাখতে পারবে বলে আমার মনে হয়। এতটুকুই স্যার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে মানে এই যে মানে আলোচনায় ঘড়ির কাঁটা চলে যাচ্ছে, হচ্ছে আমরা একটু মানে আতর রহমান মিটন আমাদের আসলে আমাদের পিছনের চালিকা শক্তি আর কি, তোমার কথা শুনি। স্যার, আমি আসলে আজকে তো আমার কথা থেকে আমাদের যারা অংশগ্রহণকারীরা কথা বলছেন, আমার মনে হয় সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। বদরুল হায়দার ভাই অনেক চমৎকার করে কতগুলো সুনির্দিষ্ট পয়েন্টে বলেছেন যে তারা উপকৃত হচ্ছেন। পঞ্চগড়ের হরিনাথ বলছে বোকাশির কথা, সেটা শুনে সেই পিরোজপুরে একেবারে অপোজিট ডিরেকশনে, হ্যাঁ, উনি ওখান থেকে উপকৃত হচ্ছেন, ইন্টারেস্টেড হচ্ছেন। এই যে একটা নলেজ ট্রান্সফার, এই যে একটা উৎসাহ জাগিয়ে তোলা, ভরসা জাগিয়ে তোলা, এটার থেকে তার বড় কোনো কিছু নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা যে একটা বিরাট কিছু করে ফেলছি এমন দাবি তো আমরা করছি না। আমরা বলছি শুরুটা করা দরকার, বসে থাকা যাবে না। মাদার তেরেসার একটা কথা আমার খুব মনে পড়ে যে সমুদ্রে হয়তো অনেক জল আছে এবং মনে হতে পারে এক ফোঁটা জলে কি বা এসে যায়, কিন্তু মনে রাখতে হবে যে সমুদ্রের আসলে এই ফোঁটা ফোঁটা জলের সমষ্টি। সুতরাং ওইভাবে যদি জিনিসগুলোকে আমরা দেখি, পরিবর্তনের জন্য, কৃষির অগ্রগতির জন্য আমরা অনেকেই কাজ করছি। সেই চুয়াডাঙ্গার তালহা থেকে শুরু করে আমার সাইফুল আজম খান ভাই, উনি একটা কৃষি তথ্য সেবা ওয়েব পোর্টাল চালান।
আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আমাদের কৃষি তথ্য সার্ভিস, এগ্রিকালচার এক্সটেনশন সার্ভিস, মন্ত্রণালয় ইটসেলফ, ইভেন মন্ত্রণালয়ের বাইরে অনেক বেসরকারি সংগঠন তারা কিন্তু কৃষির উন্নয়নের জন্য কাজ করছেন। হালে আমরা ব্যাংকিং সেক্টরকে আমরা আনতে পেরেছি। এগুলো কেন পারতেছি? এই যে একটা প্ল্যাটফর্ম যে আমরা করতে পারতেছি, আমাদের মোর্শেদ ভাই ওই কথাটা বলতেছিলেন যে বিসেফ ফাউন্ডেশন হ্যাভ বিন এবল টু ক্রিয়েট এ প্ল্যাটফর্ম। আমরা কিন্তু গত বছরের ফেব্রুয়ারিতে যে কনফারেন্সটা করেছিলাম স্যার, সেই কনফারেন্সেরও অবজেক্টিভ ছিল যে আমরা একটা ন্যাশনাল প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যারা নিরাপদ খাদ্যের পক্ষে কাজ করবে, স্টেক হোল্ডার যারা, তাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করব। তো সেই রকম একটা জায়গাতে আমরা করোনার কারণে আমরা তো যখন কনফারেন্সটা করি, বিআরসি তে হলো, মহিত স্যারও ছিলেন, তো সেই কনফারেন্সটা তো তখন আমরা ভেবেছিলাম যে আমরা ফিজিক্যালি কাজগুলা করব, আমাদের একটা ফিজিক্যাল একটা স্পেস থাকবে। কিন্তু করোনা আসলো, করোনা আসার পরে আমরা একটু থমকে গেলাম, মনে হলো আচ্ছা আমরা কি বসে থাকবো? নো। আর বিশেষ করে এই সময়কার ইস্যুগুলো যেটা মহিত স্যার বললেন, যে আমরা এপ্রিল মাসে যখন আমরা দেখলাম যে অনেকগুলো ইস্যু, চারিদিকে ভাতের কষ্ট, খাবার আছে, কৃষক বিক্রি করতে পারছে না, ট্রান্সপোর্ট বন্ধ, সেখানে বিকল্প ট্রান্সপোর্ট কি হতে পারে, আমাদের হাওড়ে বোরো ধান কাটতে হবে, সবার মধ্যে একটা হাহাকার, তীব্র উত্তেজনা, একটা সিনেমার মতো একটা ব্যাপার যে কি হবে এখন, এই ধানগুলো কি বন্যার পানিতে ভেসে যাবে কিনা। আমরা দ্রুত সংলাপ করলাম, আমরা মন্ত্রী মহোদয়কে টেনে আমরা নিয়ে আসলাম, বা আমাদের কৃষি মন্ত্রী, তাকে আমরা অনুরোধ করলাম যে একটা বিকল্প ট্রান্সপোর্টেশন তৈরি করা হোক, আমরা কৃষকদেরকে যাতে করতে পারি। এবং সেইটা কিন্তু হলো। আপনি খেয়াল করে দেখবেন, আপনি একটু যদি ফ্ল্যাশব্যাক করেন, যে আমরা কিন্তু সেই বিকল্প ট্রান্সপোর্টেশনের ব্যবস্থাটা করেছি। আমরা বললাম, আমাদের কাছ থেকে কিন্তু প্রস্তাবটা গিয়েছিল, কেউ স্বীকার করুক অথবা না করুক, রেকর্ড দেখলে বলবেন, যে এই যে ট্রেনে করে যে সবজি পাঠানো, আমরা একটা স্পেশাল বগি জুড়ে দেওয়া, এটা কিন্তু আমাদের দাবি ছিল। এবং রাজশাহী থেকে যাতে কৃষি পণ্যগুলো আসতে পারে, উত্তরবঙ্গ থেকে যাতে পণ্যগুলো আসতে পারে, আমরা ট্রাকের কথা বলেছিলাম, স্পেশাল ট্রাক, যে ইভেন্ট সেখানে আমরা কিভাবে সেটা করতে পারি। এগুলো অনেক সুপারিশ, আমি কতগুলো বলবো, এবং আমরা অনেকগুলো সুপারিশ আমরা মন্ত্রণালয়ে লিখিতভাবে দিয়েছি স্যার। তো ফলে আমরা চেষ্টা করেছি, আমরা এইটুকু বলতে পারি, আমরা সততার সাথে, আন্তরিকতার সাথে, আমরা যতটুকু বুঝি ততটুকুর ভিত্তিতে আমরা চেষ্টাটা করেছি। চেষ্টাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওই জাকারবার্গের, ফেসবুকের সিইও, ওর একটা কথা আছে যে করাটা গুরুত্বপূর্ণ পারফেকশনের চাইতে। পারফেকশন হয়তো কেউ হয়তো এইটার ত্রুটি বের করে দিতে পারেন, যে এইটার শোর মধ্যে এটা ছিল, ওই যে মাইক্রোফোন এটা ছিল না, সাউন্ডের এই প্রবলেম হয়েছে, লাইটের এই প্রবলেম হয়েছে, পিছনে একটা ব্যানার ছিল না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা থাকতেই পারে, আমি সবগুলোর সাথে একমত। কিন্তু কাজটা তো হলো। এই যে এতগুলো মানুষ আজকে আমরা একত্রিত হতে পারছি, আমাদের চিন্তাগুলো শেয়ার করতে পারছি, সেই একটা প্ল্যাটফর্ম যে আমরা তৈরি করতে পারলাম, একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম তৈরি করলাম এই করোনা কালেও, সেটাও তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। খালি একটা ব্যক্তিগত আবেগের কথা বলি, যে আমার স্ত্রী তখন কর্মীটলা জেনারেল হাসপাতালে কোভিডে আক্রান্ত, তাকে হাসপাতালের বেডে রেখে আমি কিন্তু প্রতিদিন সকালবেলা হাসপাতালে তাকে দেখতে যাই, তার সেবা শুশ্রূষা করে এসে বিকেল বেলায় তখন আমি এই অনুষ্ঠানে যুক্ত হতাম। আপনারা অনেকেই হয়তো বুঝতেও পারেন নাই যে আমি কি মহা দুর্যোগের মধ্যে সেই সময় ছিলাম। একদিন তো আমি অনুষ্ঠান করতে পারিনি, হাসপাতাল থেকে আপনাদেরকে ছবি দেখালাম যে আমি এখন হাসপাতালে, কারণ ওই দিন আমাকে বিকেলে যেতে হয়েছিল। তো যাই হোক, আমরা আমাদের নেপথ্যের এই খাদ্য যোদ্ধাদের পেছনে অনেক কষ্ট আছে। আমরা আমরা কিছুটা কষ্ট করেই ভলান্টারি বেসিস, এটা কিন্তু কোনো চাকরি না আমাদের জন্য, 1 টাকারও কোনো ব্যাপার নেই এখানে, বরং পকেট থেকে অনেক পয়সা খরচ করে এটা করতে হয় সময় ছাড়াও। স্যার তো নিজে, স্যারের কথা কি বলবো, স্যারের অবদান, মানে আমি জয়নুল আবেদিন স্যারের কথা বলছি, যে এই মানুষটা এই বয়সে, স্যারের বয়সটা দিয়ে স্যারকে বিবেচনা করতে হবে। তিনি আমাদের চেয়ে তরুণ, আমরা ঘুম থেকে দেরিতে উঠি, স্যার ফোন করে ঘুম থেকে উঠাইয়া দেন। স্যার আমাদেরকে সবসময় তার এর মধ্যে রাখেন, প্রেরণার মধ্যে রাখেন, যাতে করে আমরা একটু স্পিডে থাকতে পারি। অনেক সময় স্যারের সাথে আমরা দৌড়াইতে পারি না। তো এই যে এই বয়সে স্যার যে দৌড়াচ্ছেন, সেটা একটা ট্রেমেন্ডাস। এবং আমি তো বলি যে স্যারের জন্য এটা একটা শ্রেষ্ঠ ইবাদত। স্যার যে নামাজ পড়ে উঠেই, ফজরের নামাজ পড়ে উঠে সেটা করেন, সেটা একটা সাংঘাতিক একটা ব্যাপার। এবং সাদগা জারিয়ার কথা আমরা সবাই জানি। যাই হোক, আমরা এক একজনের মতো করে করছি। মুহিত স্যারও করোনা আক্রান্ত হয়েছিলেন, আমরা জানি, এবং আল্লাহ তাকে আমাদের সাথে আবার কাজ করার তৌফিক দান করেছেন। আমরা চাইবো যে মুহিত স্যার আমাদের সাথে আরো সক্রিয়ভাবে যুক্ত হবেন, বিসেফ ফাউন্ডেশনের সদস্য হয়ে কাজ করবেন, সেটা আমরা চাইবো। এবং কৃষি সেক্টরের অনেকেই আজকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। স্যার, আপনাদের মতো মানুষগুলোকে আমরা চাই, এই জন্য আপনারা মাথার উপরে থাকলে একটা ভরসা তৈরি হয়। হ্যাঁ, আমরা আমরা এই যে খেয়াল করবেন স্যার, যে সরকার, মানে আমাদের রাষ্ট্রের অনেকগুলো বিষয় নিয়ে বার্গেনিং এজেন্টের মতো অনেকগুলো এজেন্সি আছে। যেমন ধরেন যে গার্মেন্টস সেক্টর,
গার্মেন্টস সেক্টরের কিছু হলে গার্মেন্টস সেক্টরের নিয়ে কথা বলার লোক আছে, আমাদের অন্য যে কোনো বাস নিয়ে বাস মালিকরা কথা বলবে, এরকম প্রত্যেকটা সেক্টরের লোক আছে। স্যার আমার ভুল হতে পারে, কিন্তু আমি তো দেখি কৃষিতে কথা বলার লোক নাই, কৃষির বাজেট কিরকম হওয়া উচিত কেউ বলার লোক নাই স্যার। আজকে কৃষির বাজার ব্যবস্থাপনাটা কি হবে কেউ বলার লোক নাই। এই যে একটা গ্যাপ, এই যে একটা শূন্যতা, সেই জায়গাতে তো সেটা পূরণ করা দরকার। আপনাদের মতো চিন্তাশীল মানুষরা যারা আছেন, যারা কিনা তাদের জীবনটা পার করে দিয়েছেন স্যার, আপনাদের তো মেধা, আল্লাহ রহমত, আপনাদের তো মেধা নিয়ে কোনো প্রশ্ন নাই। তো সেই জায়গাতে আজকে আপনাদেরকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি, যে কটা দিন আল্লাহ আপনাদেরকে হায়াত দিয়েছেন, আমরা আপনাদের দীর্ঘায়ু কামনা করি। তারপরেও যেহেতু বায়োলজিক্যাল ডেথ আমি স্বীকার করি, আমাদের স্বীকার করতে হবে, তো যতটা দিন আপনি আছেন, আপনার আপনার টিল ইয়োর লাস্ট ব্রেথ আপনি মানুষের পক্ষে, কৃষির পক্ষে, খাদ্যের পক্ষে থাকবেন, কারণ খাদ্যের থেকে বড় কিছু নাই। আমি খালি যে কথাটা বলে শেষ করব, খাদ্য এতটাই গুরুত্বপূর্ণ যে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তিনি বলতেছেন, তোমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে তোমার ইবাদত কবুল হবে না। এই যে এত বড় একটা কথা তিনি বললেন, যে আমরা বলি যে ইসলামে কিন্তু নামাজের কোনো বিকল্প নাই, নামাজের কোনো নাই, সেই জায়গাতে তিনি বলতেছেন তুমি যদি খাদ্যের নিশ্চয়তা না করতে পারো তোমার প্রতিবেশী, তোমার নামাজে আমি গ্রহণ করবো না। তার মানে আল্লাহ কতটা গুরুত্ব দিলেন নামাজের খাদ্যের জন্য। আপনি রোজার পরে আপনাকে মাগরিবের নামাজে কোনো বিরতি দেওয়ার নিয়ম নাই, কিন্তু রোজার সময় বলা হচ্ছে না তুমি আগে খাও তারপরে নামাজ পড়ো। এই যে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তিনি আমাদেরকে খাদ্যের ব্যাপারে এত বড় একটা গুরুত্ব দিলেন, সেই গুরুত্বটা আপনারা স্যার আপনারা কাজ করছেন, আপনারা খাদ্য যোদ্ধা বা আমরা সকলেই আছি আপনাদের পেছনে। তো এই কাজটা স্যার ভালো করে করা দরকার। বাংলাদেশে এখনো পর্যন্ত 5 কোটি মানুষ তারা প্রয়োজনীয় কিলো ক্যালোরি সমৃদ্ধ খাবার পাচ্ছে না, পুষ্টি সমৃদ্ধ খাবার পাচ্ছে না। বাংলাদেশে প্রতিদিন আমরা 2,500 কোটি টাকার খাবার খাচ্ছি সরকারের তথ্য মতে, কিন্তু সেই খাবারের একটা বড় অংশ আমরা নিরাপদ করতে পারছি না। এইটা খুব একটা কষ্টের ব্যাপার। এই কাজটা আমাদের করা দরকার। আমাদের নিরাপদ খাবারের ব্যাপারে কোনো আপোষ থাকা উচিত না, এটাকে জাতীয় অগ্রাধিকার দেওয়া উচিত। আমাদের মেট্রো রেল অগ্রাধিকার, আমাদের পদ্মা সেতু অগ্রাধিকার, সবই ঠিক আছে, আমি এগুলোর সাথে আছি, সবগুলোর সাথে একমত। কিন্তু 1 বছরের বাজেটের মধ্যে একটু নিরাপদ খাদ্যকে যদি 1 বছর শুধুমাত্র একটা বার যদি নিরাপদ খাদ্যকে জাতীয় অগ্রাধিকার বানিয়ে যদি বাজেট বরাদ্দটা দেওয়া যায়, সরকার যদি একটা 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 হলিস্টিক পরিকল্পনা গ্রহণ করেন, আমার তো ধারণা একটা বিরাট কাজ হবে। ও যে উন্নত বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি 2041-এর যে বাংলাদেশ, সেই বাংলাদেশের সকল খাবার নিরাপদ হবে, পৃথিবীর মানুষ আমাদের বাংলাদেশে আসবে, আমাদের নিরাপদ খাবার তারা খাবে, আমাদের আতিথেয়তায় তারা মুগ্ধ হবে। সেইরকম একটা স্বপ্ন দেখে মরে যেতে চাই স্যার। আসসালামু আলাইকুম। মরার দরকার নেই, আল্লাহর কাছে তোমার সুস্থ দীর্ঘ জীবন কামনা করি আমরা। মরে যাওয়ার জন্য আল্লাহ তোমাকে আরো বহুদিন রাখুক। দেশের জন্য এই যে শ্রম দিতেছো সেটার জন্য বজায় থাকে। আর আজকে যারা আমাদের সঙ্গে আছেন তারাও অনেক সময় ব্যয় করতেছেন, প্রত্যেকে এটা সবটাই আসলে সাদকা জারিয়ার মতো এই যে সময়টা দান করছেন আর কি। তো ফলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই এগুলা কবুল করুক। আমরা শেষ করতে চাই, শেষ করার সময় আগে একটু আরেকটা মন্তব্য আছে আমাদের জগদীন্দ্র চৌধুরী কানাডা থেকে শোনেন আমাদের সঙ্গে। উনি বলতেছেন যে কিছু টপিকের জন্য বলছেন নিরাপদ খাদ্যে প্রসেসিং, স্টোরেজ এবং ট্রান্সপোর্টেশন এক্সপার্টদের আলোচনায় আমন্ত্রণ করা জরুরি। থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে এনাদেরকে নিয়ে আসবো, আমাদের আস্তে আস্তে নিয়ে আসলে আমাদের একটা হলো যে আমরা অনেক সময় পাই না লোকদেরকে। আমরা যেরকম বিয়ার এন্টোমোলজিস্টদের চেষ্টা করতেছি গত 1 মাস ধরে আমাদের প্রোগ্রাম আসার জন্য, ঠিক মতো তাদের সময় জোগাড় করতে পারা যাচ্ছে না। এটা একটা মানে কিছু কিছু সময় আমরা চাই যে প্রপারলি লোকজন আসুক আমাদের সঙ্গে, আমরা চাই সবাইকে নিয়ে আসতে, কিন্তু আমরা আশা করি যে তারা আমাদের সঙ্গে সময় দেবেন। এটাতে তাতে করে তাদের কাজটার জন্য আসলে গুরুত্বপূর্ণ হবে। আমাদের শাকিউল মিল্লাত মুর্শেদ তার কথাটা আসছিল আমি ভুলে গেছি, কিন্তু জিয়াউল হক শাকিউল বিসেপের কারণে মিটন ভাইয়ের ইসলামী চেতনা জানতে পারলাম, খুব একটা ভালো কথা হচ্ছে। এটা খুবই একটা ভালো কথা হয়েছে। আর সাইফুল আজম খানও করেছে যে বাবলু তাকে কি বলেছে কি যেন একটা রাত্রেবেলা হলে পরে ইনজেকশন দিছে, রাত্রেবেলা যোগ করছে। এই যে আমাদের এক প্রান্তের থেকে আর এক প্রান্তের লোকেদের মধ্যে বন্ধুত্ব তৈরি হচ্ছে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আসলে আমরা এই উপলক্ষে বন্ধুত্ব তৈরি করতেছি, যারা কৃষি নিয়ে চিন্তা করে তাদের মধ্যে চিন্তার চেতনা সবসময় আসতেছে।
এবং সাইফুল আজম খান বলতে যে তার মোবাইল ফোন পর্যন্ত হারায় ফেলাইছে, কারণ ওই বাসে করে অফিস থেকে ফেরে জি জি, বাসের বাসে মধ্যে যাচ্ছিল বাসের মধ্যে আমাদের ডেইলি বাসের মধ্যে বিসেফ ফাউন্ডেশন অনুষ্ঠান, সো শুনতেছিল। মাচ অফ ডেডিকেশন। এবং মানে ভালো কিছু না হলে সে এতটা করতো না। তারপরে তার ওই জানলার পাশে বসে শুনতেছিল, তার ফোন কেউ নিয়ে চলে গেছে। তো যাই হোক, এটা এটা মানে আমাদেরকে অনুপ্রাণিত করে। আমরা আসলে প্রেরণা পাই। আবিকার প্রেরণা সেটার চাইতে বড় কথা হলো যে আপনারা যে এই মন্তব্য করতেছেন, আপনারা সাথে থাকতেছেন এইটাকে ধরে রাখার জন্য, এটার কোয়ালিটি মান বজায় রাখার জন্য এবং এটার আসলে ইম্প্যাক্ট তৈরি করার জন্য আজকে যে সমস্ত আলোচনা হয়েছে এবং আপনাদের সেই মতামতগুলোর জন্য, আপনাদের উপস্থিত থাকার জন্য আমরা আসলেই খুব কৃতজ্ঞ। ফলে আমার যে সময়টা অবশ্যই আমার জন্য কিছুটা কষ্ট হয়ই, বুড়া মানুষ আসলে, কিন্তু আমি তোমাদের সবাইকে যখন দেখি এই সমস্ত ইয়াং লোকজন সাথে আছে, তখন আমার সেই কষ্টটা ভুলে যাই আমি। এখন খেয়াল করে দেখেন, আমার স্ত্রী উনি নিজেও পর্যন্ত খুবই উনি পাশের ওখান থেকে শুনতেছেন, কিন্তু আর এক ঘরে বসে ডেইলি শোনেন, একদিন না থাকলে পরে তার কষ্ট লাগে যে আজকে নাই কেন। তো মানে সো মাচ অফ ইউ হ্যাভ ক্রিয়েটেড দ্যাট। আপনারা সবাই, সবার কারণে কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। আশা করি এটাকে ধরে রাখতে হবে এবং এটাকে আরো উন্নতি করতে হবে। আমার পার্সোনালি আমার কথাটা বলি যে আমি আসলে চাই 6 দিনই যাইতে, কিন্তু আপাতত ঠিক আছে 4 দিনে থাকি। আমি আসলে 6 দিনের পক্ষপাতী, যাতে ডেইলি মানুষ জানতে পারে যে 4.5 কে যার সময় নাই কোনো একটা দিন সেদিন শুনলেন না, কিন্তু 6 দিন যদি আমরা সাথে থাকি, ডেইলি জানে যে অমুক সময় আমাদের এরকম রাত্রি 10টার সময় ভয়েস অফ আমেরিকা ডেইলি হয়, কিংবা অমুক সময় 7:30টার সময় বিবিসি হয়। আমরা সবাই তো জানি ওরা তো মানে 7 দিনই থাকতেছে, তারপরেও শুনতেছি, কারণ হলো আগ্রহ, বিষয়টা উপকারে লাগতেছে। তো আমরাও চাই যে আমাদের কোয়ালিটি বাড়ায় আমরা জাতির সেবা, জাতির জন্য সেবা, এটা জাতির জন্য সেবা, এইটা চিন্তা করে আমরা সাথে থাকতে চাই, আমরা একসঙ্গে এই কাজটা করতে চাই। আমরা হয়তো কোভিড এর কারণে শুরু করেছিলাম, কিন্তু এখন আমি আবারও বলতেছি, এটা আমি মনেই করি যে আমাদের সাদকায়ে জারিয়ার মতো, আমাদের মানুষের কল্যাণে আমেলুস সালেহাত, সৎ কাজ করা, যে কথাটা বলা হচ্ছে, যে এইটা প্রত্যেকটা যদি আমরা ওভাবে চিন্তা করি যে আমার এই 1-1.5 ঘন্টা সময় যে আমি ব্যয় করতেছি, এটা আসলে একটা আমেলুস সালেহাত, সৎ কাজের জন্য, আমার জন্য না, মানুষের জন্য, দেশের জন্য, জাতির জন্য। তো এটাই আমার মনে হয় যে এখন 1:22 মিনিট হয়ে গেছে, আমাদের 1 ঘন্টা 22 মিনিট হয়ে গেছে, আমাদের শেষ করা দরকার। আমাদের সাথে যারা ছিলেন, মন্তব্য করেছেন, সবার মন্তব্য এখানে হয়তো আনা সম্ভব হয় নাই, কিন্তু যাতে টানতে পারি নাই তাদের প্রতি আমাদের মানে মানে মাপ চেয়ে নিচ্ছি, কিন্তু আপনারা সাথে আছেন, এটার জন্য গুরুত্বপূর্ণ। আর আপনারা যেরকম যে এটা বাবলুর কথাটা বলছেন, যে আমরা যে গতকালকের আলোচনাটা না, পরশু দিনের আলোচনাটা আমি দেখেছি 10,000 ভিউ হয়েছে সারা বাংলাদেশ থেকে, 50,000-এর বেশি লোকের কাছে পৌঁছাইছে, 50,000 বেশি লোক এটাকে দেখছে, যে এটা বিসেফ ফাউন্ডেশনের, এটা পুরাটা দেখে নাই হয়তো বা, কিন্তু আসছে। তার ভিতরে আমাদের সচিব, বর্তমান সচিব, প্রাক্তন সচিবরা অনেকেই আছেন। আমরা জানি কারা কারা দেখেন, আমাকে ফোন করতেছে অথবা ইমেল করতেছে, অথবা আমাদেরকে উপদেশও দেন অনেক সময়। সেইগুলোর জন্য আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞ আছি। ফলে আপনাদের এই যে অবদানগুলা, আপনাদের যে পার্টিসিপেশন, আপনাদের কোয়ালিটি টাইম আপনারা দিতেছেন, এটা বিফলে যাচ্ছে না, এটা আমি মনেই করি যে সফলে যাচ্ছে। শুধু ইয়ের কথা বলে শেষ করি, যে আমরা প্রত্যেকটা দিনের কাজ প্রত্যেকের জন্য কাজে লাগে না, এটা ঠিক আছে, কিন্তু আপনার কাজ কারো না কারো কাজে লাগতেছে, এটা হলো গুরুত্বপূর্ণ, কারো না কারো উপকারে লাগতেছে, সেটা হলো গুরুত্বপূর্ণ। ফলে ওই যে ইকবালের কথা দিয়ে শেষ করি, আমাদের ইকবাল ভাই বলতেছেন যে একটা নদী যখন চলতে যায়, যে সেটার থেকে কেউ গোসল করে, কেউ অন্য কাজ করে। তো এটা কখনো, ফলে এটা কে কিভাবে আমরা এখান থেকে আহরণ করব, সেটা প্রত্যেকের নিজের নিজের ইন্টারেস্টের উপর ভিত্তি করে, কিন্তু কেউ না কেউ আহরণ করতেইছেন আর কি। ইকবাল ভাই বলতেছেন বন্ধের দিনে আরো শুনতে চান, আমরা এটা নিয়ে একটু আলাপ করবো আসলে, এটা একটু ভালো করে, যে আমরা যে 4 দিনই যদি করতে চাই, সেখানে শুক্র শনি থাকবে, শুক্রবারও থাকবে কিনা, দিয়ে অন্যদিন বন্ধ করবো কিনা,
অথবা 5 দিনই করব কিনা, আমাদের ভিতরে আমাদের ক্ষমতা দক্ষতা যদি একটু বাড়ে তাহলে আমরা হয়তো এই ব্যাপারে চিন্তা করব। আপনাদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। আর একবার আমরা বলছি, দৈনিক যদি একজন করে ভলেন্টিয়ার যদি আমরা পাই তাহলে পরে আমাদের এই কাজগুলোর ইম্প্যাক্ট তৈরিতে আরো সাহায্য হবে। এবং মোহিত বলেছে এই ব্যাপারে এই যে দৈনিকের কাজগুলাকে যতদূর সম্ভব সে এডিট করে দেবে। আমাদের আহমেদ সালাউদ্দিন ডেফিনেটলি, সে যদিও বলে নাই যে আমি করব, কিন্তু আহমেদ সালাউদ্দিনও হয়তো তাকেও পাওয়া যাবে আমাদের সঙ্গে এগুলো এডিট করার জন্য। দিলে পরে আপনাদের এই পরিশ্রমটা আরো বেশি কাজে লাগবে, জাতির জন্য এটা কাজে লাগবে। আমি এই বলে আবার সবাইকে শুভেচ্ছা জানাই, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠান আজকে শেষ করতেছি। আমরা এখন অফলাইন যেতে পারি। সকলকে